দেশের টপ বিজনেসম্যান আফজাল আহমেদের ছেলে আজমাইন পড়ালেখা শেষ করে আব্বুর ব্যবসা দেখছে, কিন্তু কলেজ লাইফের এদিক ওদিক ঘুরে বেড়ানোর সেই অভ্যাসটা যায়নি। তাই কোনো রকম অফিসে একটু সময় দিয়ে তারপর বন্ধুদের সাথে অনেক রাত অবধি এদিক ওদিকে আড্ডা দিয়ে বেড়ায়। আজমাইনের কর্মকাণ্ডে আম্মু শায়লা বেগম বেশ চিন্তিত, কারণ ছেলে বড় হয়েছে, ওর বয়স কম নয়, কিন্তু এখনও এরকম হয়নি। শায়লা বেগম আর ওনার হাজবেন্ড ডাইনিং রুমে বসে আছে, দুজনের মুখে চিন্তার ভাঁজ। সন্তান বাইরে বাইরে থাকলে বাবা মায়ের মনে কি চলে সেটা শুধু একমাত্র বাবা মাই বলতে পারে। ঘড়িতে প্রায় রাত 2টা ছুঁই ছুঁই, কিন্তু এখনো বাসায় ফেরেনি। আম্মু খুব রেগে আছে, তাই কোনো কথাই বলছে না। একটু পর কলিং বেলের শব্দ হতেই শায়লা বেগম তাড়াহুড়ো করে গিয়ে দরজা খুলে দেয়। দেখে আজমাইন কোট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আজমাইন ভেতরে ঢুকতে যাবে তার আগেই আম্মুর সামনে হাত বাড়িয়ে দিয়ে ওকে বলতে শুরু করে। দাঁড়াও, এত রাত অবধি কোথায় ছিলে? আম্মু, বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিলাম। এখন রাত কটা বাজে? এবার আফজাল আহমেদ ওদের দিকে এগিয়ে আসলো, আর আজমাইন হাতের ঘড়ির দিকে তাকিয়ে তারপর আবার আম্মুর দিকে তাকিয়ে বলল। আম্মু 2টা বাজে। কিন্তু তোমাকে তো দেখে তা মনে হচ্ছে না। তোমাকে কাছে তো মনে হয় সবে মাত্র দুপুর হয়েছে। আম্মু তোমার কাছে তো মনে হয় সবে মাত্র দুপুর হয়েছে। দেখো, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। পড়ালেখা শেষ করতে চেয়েছিলে, শেষ করেছো। ব্যবসা দেখেছো, সেটাও ঠিক আছে। অনেকবার করে বিয়ে করার জন্য বলেছি, কিন্তু করনি। আমি আর তোমার কোনো কথাই আর শুনবো না। এবার তোমাকে বিয়ে করতেই হবে। আমি বুঝতে পারছি তোমাকে বিয়ে না দেওয়া পর্যন্ত তুমি ঠিক হবে না। বউয়ের আঁচলে তোমাকে বেঁধে দিলে তোমার এইরকম বেপরোয়াভাবে ঘোরাফেরাটা বন্ধ হবে। আমি আজকে কোনো কথাই শুনবো না। কালকেই তোমার জন্য মেয়ে দেখব। প্লিজ আম্মু, এসব কথা বলো না তো। আমি এখন বিয়ে করতে পারবো না। আফজাল আহমেদ বুঝতে পারছে ওনার স্ত্রী বেশ রেগে গেছে, তাই ঘটনাটাকে স্বাভাবিক করার জন্য উনি বলতে লাগলো। কি আমাদের মুখের উপর কথা? তোমার সাহস তো কম নয়। আব্বু আম্মুর মুখের উপর কথা বলো? একদম চুপ। তোমার আম্মু যেটা বলেছে সেটাই হবে, আর একটা কথাও শুনতে চাই না। এক্ষুনি রুমে যাও আর বিয়ের জন্য প্রস্তুত হও। কালকেই তোমার জন্য মেয়ে দেখতে যাব। আজমাইন বুঝতে পারলো আব্বু আম্মু খুব রেগে গেছে, এখন যতই কথা বলতে যাবে ততই ওকে বকা শুনতে হবে। তাই আজমাইন আর সেখানে না দাঁড়িয়ে রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে সে শুয়ে পড়ল। এই বিষয়ে ভাবতে ভাবতে তেমনভাবে ঘুম হলো না, তাই পরদিন সকালে উঠে দেখে 12টা বাজে। আজমাইন ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আসতেই আম্মু আবার ওর সাথে রাতের মতো রেগে কথা বলল। তখন আজমাইন বলতে লাগলো। আম্মু, একটু শান্ত হও তো। চুপ, একদম চুপ। তোমাকে কাল রাত্রে এত কথা শোনালাম, তারপরও তোমার মধ্যে কোনো পরিবর্তন নেই। তুমি আজকেই আবার দুপুর 12টার সময় ঘুম থেকে উঠলে। তোমার আব্বু একা ব্যবসা সামলাতে পারে না, সেই জন্য তোমাকে ব্যবসায় বসিয়েছিল। আর তুমি এইভাবে ফাঁকি দিয়ে বেড়ালে ব্যবসাটা চলবে কি করে? আমি ভেবেছিলাম তোমাকে বিয়ের ভয় দেখালে তুমি শুধরে যাবে, কিন্তু না। এত বড় হয়েছো, এখনো বেলা 12টা পর্যন্ত ঘুমানোর অভ্যাস তোমার যায়নি। তোমার বউ থাকলে আর এরকমটা করতে পারতে না। আম্মু, আবার সে বিয়ের গল্প। একটু চুপ করো না। চুপ করব? কেন চুপ করব? তোমার কি বয়স কম হয়েছে? বিয়ে তো করতেই হবে, তাহলে এখন কেন নয়? আর সব সময় বিয়ের কথা বললে আমাদের থামিয়ে দাও কেন বলো তো? তোমার কি কোনো মেয়েকে পছন্দ আছে নাকি? তুমি কাউকে ভালোবাসো? বলো, আমরা তার সাথেই তোমার বিয়ে দেব। না আম্মু, আমার কোনো পছন্দ নেই, আর কাউকে আমি ভালোবাসি না। কিন্তু আমি একটু সময় নিয়ে নিজের মনের মতো কাউকে খুঁজে নিতে চাই। একটু সময় দাও আমাকে। না, তোমাকে আর কোনো সময় দেওয়া হবে না। কালকে তোমার জন্য আমরা পাত্রী দেখতে যাব। এখন যাও, সকালের খাবারটা তো আর খেতে পারলে না, এখন দুপুরের খাবারটা খেয়ে নাও। আজমাইন খাবার খেয়ে নিল আর ভাবতে লাগলো এই বিয়ের বিষয়টা নিয়ে। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আব্বুকে ফোন দিয়ে বিষয়টা জানালে আব্বু বলল উনি এই বিষয়ে কিছু করতে পারবে না, আর আম্মুকে আর বারণ করার মতো সাহস ওনার নেই। যদি করে তাহলে আম্মু খুব রেগে যাবে। আর আব্বু আম্মুকে এতটাই ভালোবাসে যে আম্মুর কোনো কথাই ফেলতে পারে না। আজমাইন বারবার আব্বুকে বোঝালো, কিন্তু আব্বু কিছুতেই আম্মুকে এই বিষয়ে কিছু বলতে পারবে না। আজমাইন আম্মুর সাথে এই বিষয়ে কথা বলতে গেলে আম্মু ওর সাথে আর কথাই বলবে না। আর আম্মুর রাগ ভাঙানো এত সহজ নয়। আজমাইন আর উপায় না পেয়ে ওর বন্ধুদের সাথে বিষয়টা শেয়ার করলে
ওর বন্ধু আলামিন বলল, শোন, আন্টি বিয়ে করতে বলেছে, বিয়েটা করে নে। আর তুই তো কাউকে ভালোবাসিস না, আর কাউকে পছন্দও করিস না, তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? আর বয়স তো কম হলো না, আজ না হলে কাল তো বিয়ে করতে হবে। তার থেকে আগেই করে নে, বেশি বয়স হয়ে গেলে তারপর আর কেউ মেয়ে দিতে চাইবে না। তোরা বুঝতে পারছিস না, এই পর্যন্ত একটা রিলেশন করলাম না, প্রেম নামক জিনিসটা সম্পর্কে কোনো ধারণা নেই। আমি চাই কাউকে ভালোবেসে কিংবা পছন্দ করে তাকে নিজের লাইফে আনতে, যে আমার মনের মতো হবে। তাই হুটহাট করে বিয়ে করব বললেই তো আর করা যায় না, তাই না? তাই একটু সময় চেয়েছিলাম, কিন্তু আব্বু আম্মু সময় দিবে না। দেখ, অনেক তো সময় নিয়েছিস, এখন আন্টি আঙ্কেলের কথা মতো বিয়েটা করে নে। শুধু শুধু এরকম সময়টা নষ্ট না করে বিয়েটা কর। তারপর না হয় বিয়ের পরে দুজনকে চিনে জেনে যাবি। আজমাইন বুঝতে পারলো কেউই আর ওর কথায় সায় দেবে না। আজমাইন সেদিন সন্ধ্যার দিকে বাসায় ফিরে গেল। বাসায় ফেরার পর আম্মুর হাতে বেশ কয়েকটা মেয়ের ছবি দিয়ে বলতে লাগলো, আব্বু, এর মধ্যে থেকে যে কোনো একটা মেয়েকে পছন্দ করো। তোমার যাকে পছন্দ হবে তার সাথে তোমার বিয়ে হবে। আমাদের সবগুলো মেয়েকেই অনেক পছন্দ, তাই তুমি যাকে পছন্দ করবে তার সাথে আমরা কালকে কথা বলতে যাব। আম্মু প্লিজ আমাকে একটু সময় দাও। আব্বু, আর কোনো সময় দেওয়া হবে না তোমাকে। তুমি পছন্দ করবে কিনা বলো। শায়লা বেগম যেভাবে কথাগুলো বলল তাতে করে আজমাইন বুঝতে পারলো আর কোনো উপায় নেই। তাই ছবিগুলো নিয়ে রুমে চলে গেল। রাতে খাওয়ার সময় আব্বু আম্মু আবারও বিয়ের বিষয়ে কথা বলল। আজমাইনকে সব দিক থেকেই এত চাপ দিয়েছিল, যার জন্য আজমাইন পাগল প্রায় অবস্থা হয়ে গেছে, পারছে না। আজমাইন কোনো রকমে খেয়ে কিন্তু কি থেকে কি করবে বুঝে উঠতে পারছিল। কি করবে? অনেক ভাবনা নিজের রুমে এসে বেশ চিন্তা করে বুঝতে পারলো যে এখানে থাকলে ওকে বিয়েটা করতেই হবে, আর কালকে মেয়ে দেখতে যেতে হবে। আজমাইন ছবিগুলো একবার হাতে নিয়ে দেখলো, কিন্তু একটা মেয়েকেও পছন্দ হলো না, আর সবগুলো মেয়েই মডার্ন। তাই আজমাইন রাগে ছবিগুলো ছুঁড়ে ফেলে দিয়ে নিজে নিজে বলতে লাগলো, জীবনে এমন গেরাকলে কোনোদিন পড়িনি। আজকে যে সিচুয়েশনের মুখোমুখি হয়েছি তাতে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমাকে মরহুম হতে হবে। পালা আজমাইন পালা, না হলে ধরে বেঁধে আব্বু আম্মু এই সপ্তাহের মধ্যেই তো বিয়ে দিয়ে দিবে। পালালে হয়তো আব্বু আম্মু একটু রাগ করে থাকবে, কিন্তু যখন আবার ফিরে আসবে তখন আব্বু আর রাগ করে থাকতে পারবে না। কিন্তু এখান থেকে পালিয়ে গিয়ে কি করবে? একটা উপায় আছে, যেটা আম্মুকে বলেছিলাম, যে আমার পছন্দের কাউকে ওদের সামনে এনে দাঁড় করাবো। তেমন কাউকে অবশ্যই পছন্দ করে ওদের সামনে এনে দাঁড় করালে আব্বু আম্মু আর রাগ করে থাকতে পারবে না, আর আমিও আমার মনের রানীকে পেয়ে যাব। যাই হোক, আজকের মতো বাসা থেকে এখানে বের হতে হবে। কোনো রকমে বের হতে পারলে তারপর যা হবে দেখা যাবে। কথাগুলো ভেবেই আজমাইন কোনো রকমে তাড়াহুড়ো করে একটা ব্যাগ গুছিয়ে নিয়ে তারপর রুমের বাইরে বেরিয়ে বোঝার চেষ্টা করলো কেউ জেগে আছে কিনা। তারপর ভাবলো যে সদর দরজা দিয়ে বেরোনো যাবে না, তাতে কেউ টের পেয়ে যেতে পারে। তারপর রুমে গিয়ে অবশেষে বেলকনি দিয়ে নেমে তারপর কোনো রকমে বাসা থেকে পালিয়ে গেল। আজমাইন বেরোনোর আগে একটা চিঠি লিখে আসছে, আর ফোনটা পর্যন্ত আনেনি, শুধু কিছু টাকা নিয়ে বের হয়ে আসছে। বাসা থেকে বেরিয়ে আজমাইন হাঁটতে হাঁটতে স্টেশনের কাছে চলে আসে। আজকের উদ্দেশ্য অন্য কোনো শহরে চলে যাবে। এই শহরে তো অনেক মেয়েকে দেখলো, কিন্তু কাউকেই পছন্দ হয়নি, আর কেউই আজমাইনের মনের মতো না। পরদিন সকালে আজমাইন ট্রেনে উঠে বসে, আসুন যেতে যেতে পরিচয়টা দিয়ে নেই। ইনি হচ্ছেন তিনি আজমাইন হোসেন সাব্বির। পড়ালেখা শেষ করে বাবার ব্যবসাটা সামলাচ্ছে। বাবা নামকরা বিজনেসম্যান আফজাল আহমেদ, আর আম্মু শায়লা বেগম গৃহিণী। আর বাকিটা তো আপনারা জানতেই পারলেন। আজমাইন আব্বু আম্মুর একমাত্র সন্তান, তাই আব্বু আম্মুকে সবসময় বিয়ে করার জন্য বলে। কিন্তু আজমাইন ভেবেছে নিজে থেকে কাউকে পছন্দ করে কিংবা ওর মনের মতো কাউকে খুঁজে পেলেই তবেই বিয়ে করবে। অন্যদিকে 10টা বেজে গেছে, কিন্তু আজমাইন এখনো ঘুম থেকে উঠছে না। তাই শায়লা বেগম দরজার সামনে গিয়ে যখন দরজায় ধাক্কা দিয়ে আজমাইনকে ডাকতে যাবে, তৎক্ষণাৎ দরজাটা সরে যায়। উনি বুঝতে পারে যে দরজা খোলা। এবার শায়লা বেগম রুমের ভেতর ঢুকে দেখে আজমাইন নেই, তাই ভাবলো হয়তো ওয়াশরুমে গেছে। তারপর যখন চলে আসতে যাবে তখনই হঠাৎ করে শায়লা বেগমের মনে হলো বিছানার পর কিছু একটা। আজমাইন বাসা থেকে বেরোনোর আগে একটা চিঠি লিখে রেখে আসছে, তো ওইটা বিছানার উপর রেখেছিল।
এবার শায়লা বেগম বিছানার কাছে গিয়ে তারপর চিঠিটা হাতে নেয় আর পড়তে শুরু করে। আম্মু, আমি তোমাদের কথাটা রাখতে পারলাম না। আমি তোমাদের কাছে একটু সময় চেয়েছিলাম, কিন্তু তোমরা দাওনি। আর আজকে যদি আমি বাসায় থাকতাম তাহলে অবশ্যই তোমরা আমাকে ধরে বেঁধে মেয়ে দেখাতে নিয়ে যেতে, যেটা আমি মোটেই চাই না। আমি তো তোমাদের কাছে সময় চেয়েছি এই জন্যই যে আমি আমার নিজের মনের মতো কাউকে তোমাদের সামনে নিয়ে আসব। তাই বাসা থেকে আমি চলে গেলাম। তোমরা আমার উপর রাগ করে থাকো, কিন্তু অবশ্যই একটা সময় আমি আমার পছন্দের কাউকে তোমাদের সামনে এনে দাঁড় করাবো। সেই জন্য আমি বাসা থেকে বের হয়েছি। প্লিজ আম্মু, তুমি কষ্ট পেও না। চিঠিটা পড়ে শায়লা বেগমের একটু মন খারাপ হলো, কিন্তু আবার পরক্ষণেই ভাবলো যে ছেলের হয়তো উনি যে মেয়েগুলোকে দেখিয়েছে তাদের কাউকে আজমাইন পছন্দ হয়নি। অন্যদিকে আজমাইন ঘুম ভাঙে একদম বিকেলে। তারপর উঠে হোটেল থেকে বেরিয়ে একটু ঘোরাফেরা করে, আবার হোটেলে চলে আসে। এভাবে কয়েকটা দিন কেটে গেছে, কিন্তু আজমাইন কাজের কাজ কিছুই হলো না। এদিকে ওদিকে ঘুরে বেরিয়েছে। আজমাইন এখন মনে হতে শুরু করেছে কোথাও কাউকে ওর জন্য আল্লাহ পাঠায়নি, কিন্তু আবার পরক্ষণেই মনে হয় এত বড় একটা পৃথিবীতে কি ওর জন্য কেউই নেই। কথাগুলো ভেবে আজমাইন নিজে নিজেই হাসে। আসলে আগে যে কাউকে পছন্দ হয়নি তেমনটা নয়, কলেজ আর স্কুল লাইফে বেশ কয়েকজনকে পছন্দ হয়েছিল। তাদের সাথে রিলেশনে যাবার আগেই সব শেষ হয়ে গেছে। কেন জানি রিলেশনটা হয়ে ওঠেনি, তাই আর পরবর্তীতে চেষ্টা করেনি, কিন্তু এখন আবারও সেই চেষ্টাই করছে। একটা সপ্তাহ পেরিয়ে গেছে, আজমাইন কাউকেই তেমন খুঁজে পায়নি। প্রতিদিনের মতো আজকেও আজমাইন দুই পকেটে হাত দিয়ে তারপর রাস্তা দিয়ে আপন মনে হেঁটে আসছিল। এর মাঝে কিছুটা দূর আসতে হঠাৎ করে খেয়াল করলো রাস্তার মাঝে অনেক বড় একটা ভিড় জমে আছে। ওখানে কি হচ্ছে সেটা দেখার জন্য আজমাইন কাছে গিয়ে ভিড় ঠেলে ভিতরে যেতেই খেয়াল করলো একটা মেয়ে কয়েকজন বৃদ্ধ লোকের কাছে দাঁড়িয়ে কি যেন কথা বলছে, কিন্তু মেয়েটা অন্যদিকে ঘুরে থাকায় শুধু ওকে পেছন থেকে দেখা যাচ্ছিল, সামনের দিকটা দেখা যাচ্ছিল না। এবার আজমাইন জানতে ইচ্ছে হলো মেয়েটা কি কথা বলছে লোকগুলোর সাথে, আর মেয়েটার একটু দূরে থাকে কথাগুলো বেশ ভালোভাবে শোনা যাচ্ছিল না। তাই আজমাইন একটা লোককে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ভাইয়া, এখানে কি হয়েছে বলুন তো? আর ওই মেয়েটাকে এভাবে ওই লোকগুলোর সাথে কথা বলছে, যার জন্য এখানে এত ভিড় জমে আছে? আসলে ওই লোকগুলো তার ছেলেমেয়েরা এভাবে রাস্তায় ফেলে দিয়ে গেছে, তাই ওনারা কোথায় যাবে কি করবে বুঝে উঠতে পারতেছিল না। লোকগুলো কয়েকটা দিন ধরে এখানে বসেছিল, আর যে মেয়েটা ওদের সাথে কথা বলতেছিল উনি হচ্ছে এখানকার বর্তমান এমপি। ওনার নাম হচ্ছে নয়না আক্তার টয়া। আর কিছুদিন হলো উনি এখানকার এমপি হয়েছে। এমপি ম্যাডাম এত ভালো মনের মানুষ, ওনার এলাকায় কোনো সমস্যা বা কারো অসুবিধা হলে উনি সবার খোঁজ খবর নেয়, তাই উনি সবার কাছে প্রিয় পাত্রী হয়ে উঠেছেন। লোকটার কথা আজমাইনের বিশ্বাস হলো না। মেয়েটাকে দেখে মনে হচ্ছিল খুব কম বয়সী হবে, তাই আজমাইন ভাবতে লাগলো এত কম বয়সী একটা মেয়ে এমপি হলো কি করে। তাইও জিজ্ঞেস করেই ফেললো, আচ্ছা ভাইয়া, মেয়েটার তো বয়স তেমন হবে না। আমি যদি ভুল না করি তাহলে ওনার বয়স 21 থেকে 22 বছর এরকম হবে। এত অল্প বয়সে এমপি হলো কি করে বলেন? আসলে ভাই ওনার বাবা এখানকার এক্স এমপি ছিল, আর 1 মাস আগে ওনার বাবা মারা গেছে, তাই উত্তরাধিকার সূত্রে উনি এমপির দায়িত্বটা পেয়েছে। ম্যাডামের বাবাও খুব ভালো মানুষ ছিল, তাই সবাই ওনাকে এমপির দায়িত্বটা নেয়ার কথা বললে উনি এখন দায়িত্বটা নেন। আর ওনার কাজকর্ম এতটা সুন্দর, তাই তো উনি সবার কাছ থেকে এত ভালোবাসা পেয়েছে। কথাগুলো শুনে আজমাইন ভাবলো মেয়েটা হয়তো মনের দিক থেকে ভালো, কিন্তু মেয়েটার মুখটা দেখা যাচ্ছিল না, আর মেয়েটা কি কথা বলছিল সেটা শোনা যাচ্ছিল না। আজমাইন খুব করে দেখতে ইচ্ছে হচ্ছিল যে মেয়েটা মন থেকে এতটা ভালো আর তার মুখটা কতটা সুন্দর। আবার পরক্ষণেই ভাবলো যাদের মন সুন্দর হয় তাদের তো চেহারা সুন্দর হওয়ার কথা না, কারণ আজমাইন তেমনটা জেনে এসেছে। তাইও ভাবলো চলে যাবে, আর ঠিক তখনই মেয়েটা পিছনের দিকে ঘুরে বলতে শুরু করলো, আলম সাহেব, আলম সাহেব। মেয়েটা কথাটা বলতেই একটা লোক এগিয়ে এসে দাঁড়িয়ে আর বলল, জি ম্যাডাম। আলম সাহেব, আপনি ওনাদেরকে আমাদের বৃদ্ধাশ্রমে নিয়ে যান, আর ওনাদের যেন কোনো অসুবিধা না হয়, কেমন? আর ওনাদের ছেলে সন্তানগুলোকে খুঁজে বের করুন, আর ওরা কেন বাবা মাকে এভাবে রাস্তায় ফেলে দিয়ে গেল সেটা ওদের থেকে শুনবেন। মেয়েটা আরো কিছুক্ষণ সেই লোকটার সাথে কথা বলল, আর আজমাইন সেই যে তখন মেয়ে থেকে মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে আছে তো আছেই, মেয়েটার দিকে নজর ফেরাতে পারছে না। কিছুক্ষণ বাদে মেয়েটার কথা বলে তারপর গাড়িতে উঠে চলে গেল।
আজমাইন এখনও সেখানে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। এবার সবাই চলে যেতে লাগলো। আর তখন আজমাইন যে লোকটার সাথে কথা বলছিল, ওই লোকটা দেখলো আজমাইন সেখানে এখনও দাঁড়িয়ে আছে। তখন লোকটা ওর সামনে এসে বলতে লাগলো। লোকটার কথায় আজমাইন ঘোর কাটতেই ও একটু হকচকিয়ে যায়। আর লোকটার দিকে তাকাতেই উনি আবার বলতে লাগলো, এই যে ভাই, সবাই তো চলে যাচ্ছে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন যে? পরি দেখছিলাম। পরেই দেখতেছিলেন মানে? কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনার মাথা টাথা ঠিক আছে? খারাপ হয়ে গেল নাকি? কি জানি বাবা, কি সব উল্টাপাল্টা বলছেন। ওইটা আপনি বুঝবেন না। কথাটা বলে আজমাইন মেয়েটা যে জায়গায় দাঁড়িয়েছিল ওদিকে তাকাতেই খেয়াল করলো আর সেখানে নেই। কিন্তু মেয়েটা নেই, তাই আজমাইন বলতে লাগলো, আরে ভাইয়া, এমপি ম্যাডাম কোথায় গেল? বলেন কি, এতক্ষণ আপনি কোথায় ছিলেন? ম্যাডাম তো কত আগেই চলে গেছে, আর আপনি এখনো দাঁড়িয়ে ছিলেন, ওনাকে যেতে দেখলেন না? না তো ভাই। বলেন কি, আপনার কি শরীর টরীর খারাপ নাকি? ম্যাডাম তো আপনার সামনে চলে গেল, আর আপনি বললেন দেখলেন না কেন? হারিয়ে গেছিলাম। আরে ভাই, কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনার তো মনে হচ্ছে মাথায় সমস্যা আছে। এক্ষুনি গিয়ে ডাক্তার দেখান, যত সব পাগল ছাগল জুটেছে জুটেছে আমার কপালে। একটা মুচকি হাসি দিয়ে তারপর আবার সেই একইভাবে দুই পকেটে হাত গুজে আপন মনে হাঁটতে লাগলো আর মুচকি মুচকি হাসছিল। আজমাইন মনে মনে ভাবছিল, আম্মু, তোমার ছেলে তার মনের রানীকে পেয়ে গেছে, তোমার বৌমাকেও পেয়ে গেছে। তোমরা টেনশন করো না, আমি খুব তাড়াতাড়ি তোমার বৌমাকে নিয়ে জোরে ফিরবো, আর তোমার সামনে গিয়ে বলবো, আম্মু, আমি এই মেয়েটাকে ভালোবাসি। আজমাইন কথাগুলো ভাবতে ভাবতে হোটেলের দিকে ফিরে যাচ্ছিল। এর মধ্যে ওর হঠাৎ করে মনে পড়ল এমপি মেয়েটাকে দেখার সাথে সাথে ওর বুকের বাঁ পাশটা কীরকম যেন এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়েছে মনে হচ্ছিল, আর তৎক্ষণাৎ হার্টবিটটাও বেড়ে গেছিল। এমনটা মনে হবার কারণ হয়তো প্রথম দেখাতে একটু আগের দেখা মেয়েটাকেও ভালোবেসে ফেলেছে। এখন দেখা যাক কি করে ওকে নিজের করে নেয় আজমাইন। হোটেলে ফিরে গিয়ে তারপর বিছানায় শুয়ে ভাবতে লাগলো, আমার ম্যাডামকে তো পেয়ে গেলাম, আর এখন ম্যাডামকে কি করে নিজের করে নিব বুঝতে পারছি না। যাই হোক, ম্যাডামকে আগে ফলো করতে হবে, তারপর না হয় ইমপ্রেস করে নিব। অন্যদিকে আজমাইনের আম্মু ওর বন্ধুদের জানিয়েছে যে আজমাইনের বাসা থেকে চলে গেছে। এই বিষয়টা নিয়ে ওকে সবাই ফোন করে, কিন্তু আজমাইন ওর ফোনটা বাসায় রেখে আসছে যাতে কেউ ওর সাথে যোগাযোগ করতে না পারে। আজমাইন ঠিক করে ও এমপির পেছনে লেগে থাকবে আর ওর নজরে আসার চেষ্টা করবে। ও পরদিন থেকে আজমাইন ওর এমপি ম্যাডামকে খুঁজতে বেরিয়ে যায়। তারপর এক পর্যায়ে ওর বাসার সামনে চলে আসে। তারপর আজমাইন দারোয়ানকে জিজ্ঞেস করে টয়া বাসায় আছে কিনা, কিন্তু দারোয়ান কিছু বলতে না চাইলে আজমাইন ওকে কিছু টাকা ঘুষ দিলে দারোয়ান সব ফরফর করে বলে দেয়। আজমাইন দারোয়ানের নাম্বারটা নিয়ে আসে আর বলে যে ওকে ঠিক ঠিক ইনফরমেশন দিলে ওকে এর থেকেও বেশি টাকা দিবে। তো দারোয়ান রাজি হয়ে যায়। এভাবেই একটা সপ্তাহ কেটে গেল, কিন্তু এর মাঝে আজমাইন টয়ার নজরে আসার কিংবা ওর সাথে কথা বলার মতো কোনো সুযোগই পাচ্ছে না। আসলে ও একজন এমপি, তাই ওর সাথে কথা বলার মতো কোনো সুযোগই হয়ে উঠছে না। আর তাছাড়া এই এক সপ্তাহে টয়ার অনেকগুলো প্রোগ্রাম ছিল, যার কারণে ও অনেক ব্যস্ত। আর পাবলিক প্লেসে আজমাইন ওকে ডিস্টার্ব করতে চায় না, কিন্তু আবার ওর সাথে কথা না বলেও থাকতে পারছিল না। তো আজমাইন প্রতিদিনের মতো আজকেও টয়াকে ফলো করছিল। এর মাঝে ওদের গাড়িটা একটা নির্জন রাস্তায় চলে আসে। কিছুটা আসতেই দেখা গেল রাস্তার মাঝে একটা গাছ পড়ে আছে, তাই টয়ার ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। তখন টয়া বলে, ড্রাইভার আঙ্কেল, কি হলো? গাড়ি থামালেন যে? মামুনি, তুমি বসো, আমি কয়েকজনকে নিয়ে যাই, দেখি গাছটা সরাতে পারি কিনা। ও আচ্ছা, ঠিক আছে। আজমাইন ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে পড়ে। এবার ড্রাইভার নেমে তারপর আর কয়েকজনকে নিয়ে গাছটার কাছে যেতে হঠাৎ করে কিছু গুন্ডাপান্ডা লোক চারদিক থেকে এগিয়ে আসে, ওদের গাড়িগুলোকে ঘিরে ফেলে। টয়া লোকগুলোকে দেখে ভয় পেয়ে যায়। এর মাঝে কয়েকটা ছেলে টয়ার গাড়ির কাছে এসে ওর গাড়ি থেকে টেনে বের করে নেয়। তখন আরও ভয় পেয়ে যায় আর বলতে শুরু করে, তোমরা কারা? কি চাই? আমাকে এইভাবে টেনে নামালো কেন? ছাড়ো আমাকে। মামুনি, কিচ্ছু চাই না, তোমাকে উপরে পাঠাতে চাই, বসের ঠিক তেমনটাই অর্ডার আছে। তোমরা জানো আমি কে? আমি এই এলাকার এমপি। এখনই আমাকে ছেড়ে দাও, না হলে কিন্তু তোমাদের আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো।
মামনি, তুমি এখান থেকে বেঁচে ফিরলে তবে তো আমাদের জেলে পাঠাবে। তার আগেই আমরা তোমাকে উপরে পাঠিয়ে দেব। কথাগুলো বলেই ছেলেগুলো হাসতে লাগলো। আর আজমাইন শুনতে না পেলেও বুঝতে পারলো এখানে কি হচ্ছে। এবার কয়েকটা ছেলে টয়াকে দুই পাশ থেকে শক্ত করে ধরে ফেলে। আর যে ছেলেটা ওর সাথে কথা বলছিল ও হঠাৎ করে একটা ছুরি বের করে, যেটা দেখে আজমাইন আর বুঝতে বাকি রইল না এখানে কি হচ্ছে। আজমাইন আর দেরি না করে দৌড়ে টয়ার কাছে আসতে থাকে। ছেলেটা টয়ার দিকে এগিয়ে গিয়ে যখনই টয়ার পেটে ছুরি ঢুকিয়ে দিতে যাবে, ও ভয় পেয়ে একটা চিৎকার দিয়ে চোখ বন্ধ করে নেয়। আর ছেলেটা টয়ার পেটের সামনে ছুরিটা আনতেই হঠাৎ করে ছেলেটার হাতটা থেমে যায়। কি হলো কেউ বুঝতে পারছেন না। এবার ছেলেটা ওর এক পাশে তাকিয়ে দেখে অর্থাৎ আজমাইন একটা হাত ধরে ফেলেছে। তৎক্ষণাৎ ছেলেটা বলতে শুরু করে, এই, কে রে তুই? আর ওকে বাঁচাতে এসেছিস কেন? জানের মায়া থাকলে এখান থেকে পালিয়ে যা। গুন্ডার এমন কথা শুনে টয়া চোখ খুলে তাকিয়ে দেখে একটা ছেলে গুন্ডার তার হাতে ছুরি ধরে আছে। আর ছেলেটা বেশ রেগে আছে। আজমাইন ওর দেখালো ওর হাত থেকে অনেক রক্ত পড়ছে। তখন আজমাইন বলতে শুরু, হাতের দিকে তাকিয়ে দেখলো এ করলো। হ্যাঁ, এখান থেকে তো যাবই, আর ম্যাডামকেও তোদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যাব। তোর মরার খুব শখ, তাই না? এই, মার শালাকে। কথা গুন্ডাটা ওর লোকগুলোকে উদ্দেশ্য করে বলল। সাথে সাথে আজমাইন হাত দিয়ে গুন্ডাটার কান বরাবর এমন একটা থাপ্পড় মারলো, যার জন্য গুন্ডাটা ছুরিটা ছেড়ে দিয়ে কানে হাত দিয়ে বসে পড়ে। আজমাইন ছুরিটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। এর মাঝে ওর সাঙ্গপাঙ্গগুলো আজমাইনের দিকে এগিয়ে আসলে আজমাইন সবাইকে এলোপাথারি মারতে শুরু করে। সবাই টয়াকে ছেড়ে দিলেও ভাবে ছেলেটা একা হয়তো ওদের সাথে পেরে উঠবে না, তাই ও তৎক্ষণাৎ থানায় ফোন করে দেয়। আর আজকে টয়ার পিয়ে ওর সাথে ছিল না, তাই টয়া ওর পিয়েকেও ফোন করে দেয়। আর আজমাইনের কিছুক্ষণের মধ্যেই সবাইকে মেরে রোডে শুইয়ে দিয়েছে। কিন্তু ও কোনোভাবেই থামছে না। ও মনে মনে ভাবছিল ওর মায়াবতীর গায়ে হাত দিয়েছে, তাই ও কোনোভাবেই থামছিল না। টয়া দেখলো আজমাইন ছেলেগুলোকে এমনভাবে মারছে, যদি আর কিছুক্ষণ মারে তাহলে ওরা মারাও যেতে পারে। তাই টয়া এগিয়ে গিয়ে আজমাইনের হাত ধরে আর বলতে থাকে, প্লিজ আপনি থামুন, ওদের আর মারবেন না, ওরা মরে যাবে। কথাটা বলতেই আজমাইন এক ঝটকায় ওর হাতটা ছাড়িয়ে নিয়ে বলতে শুরু করলো, মরে গেলে যাক, এই হারামিগুলো আপনাকে মারতে এসেছিল, আজকে তোদের মেরেই ফেলবো। আজমাইন রাগে চেহারা দেখে টয়া ওর থেকে দূরে সরে দাঁড়ালো। আর আজমাইন ওদের ইচ্ছে মতো মারতে থাকে। এর মাঝে পুলিশের গাড়ির শব্দ পেয়ে টয়া পেছন ফিরে তাকাতেই দেখে পুলিশ চলে আসছে। পুলিশ গাড়ি থেকে নেমে ওদের কাছে আসতেই টয়া বলতে শুরু করে, ইন্সপেক্টর, এই ছেলেগুলো আমাকে মারতে এসেছিল, ওদেরকে অ্যারেস্ট করুন। এই, সবাইকে গাড়িতে তোলো। ইন্সপেক্টর, আপনি দেখবেন এরা যেন জেল থেকে বের হতে না পারে, যেন সাজা হয়। ম্যাডাম, আপনি টেনশন করবেন না, এই ছেলেটাও তো মারপিট করছিল। এই ছেলেটি আমাকে ওদের হাত থেকে বাঁচিয়েছে। ওহ ম্যাডাম, আপনি টেনশন করবেন না, আমি ওদের ব্যবস্থা নিচ্ছি। ইন্সপেক্টর চলে গেল। এর মাঝে টয়ার পিয়ে চলে আসছে আর বলতে শুরু করে, ম্যাডাম, আপনার কিছু হয়নি তো? কথাটা বলতেই সবাই আলম সাহেবের দিকে তাকালো। আর টয়া বলতে লাগে, না, আমার তেমন কিছু হয়নি, এই ছেলেটা আমাকে বাঁচিয়েছে। কথাটা বলেই টয়া আজমাইনের দিকে তাকালো। আর ওর ডান হাতের দিকে খেয়াল করতেই দেখলো আজমাইনের হাতটা অনেকখানি কেটে গেছে আর হাত থেকে অনেক রক্ত পড়ছে। তখন বলতে শুরু করে, এ কি আপনার হাত কেটে তো অনেক রক্ত পড়ছে, চলুন আপনাকে নিয়ে হসপিটালে যেতে হবে। আজমাইন টয়ার মুখের দিকে তাকিয়ে যেন কোথায় হারিয়ে গেছে। আর টয়া কথাটা বলে ওর দিকে তাকাতেই দেখলো আজমাইন মুগ্ধ নয়নে ওর দিকে তাকিয়ে আছে। তখন টয়া আবার বলল, কি হলো, চলুন। আজমাইন ঘোর কাটতেই ও বলতে লাগলো, না না ম্যাডাম, হসপিটালে যেতে হবে না, আমি ঠিক আছি। একদম কথা বলবেন না, আপনার হাত কেটে অনেক ব্লাড বের হচ্ছে, আর আপনি বলছেন আপনি ঠিক আছেন, চলুন আমার সাথে। টয়া এবার আজমাইনের একটা হাত ধরে টেনে ওকে ওর গাড়িতে নিয়ে গিয়ে বসালো। আর আজমাইন এখন ওর দিকে তাকিয়ে আছে। যখন থেকে টয়া আজমাইনের হাতটা ধরেছে, আজমাইন তখন থেকেই ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু পর হসপিটালে আসতেই ওরা হসপিটালের ভেতরে গেল। টয়া একটা নার্সকে উদ্দেশ্য করে বলল, নার্স, আপনি ডাক্তারকে আসতে বলুন, ওনার হাত কেটে অনেক ব্লাড বের হচ্ছে, প্লিজ আপনি ডাক্তারকে ডেকে দিন। টয়াকে দেখে মনে হচ্ছিল ও বেশ ভয় পেয়েছে।
আসলে এতটা রক্ত দেখে অনেকটা ভয় পেয়ে গেছে। আজমাইন তৎক্ষণাৎ মনে হয়েছিল টয়ার যদি কিছু হয়ে যায় তাহলেও কি করে থাকবে। আজমাইন এই কয়েকটা দিন টয়াকে আরও বেশি ভালোবেসে ফেলেছে, কিন্তু ওর সাথে কথা বলার সুযোগ সময় কোনোটাই হয়ে উঠছিল না। আজমাইন যখন দেখলো টয়াকে সবাই মিলে ধরেছে আর ওর কোনো ক্ষতি আসলেও ইচ্ছে হবে আর নিজে কেবিনে যায় করতে পারে ইমারে রাহেব ও ডাবলই সিং করতে চাইছে। আজমাইন আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। এর মাঝে ডক্টর যায়, তখন ডক্টর আজমাইনের হাতটা ড্রেসিং করে ব্যান্ডেজ করতে থাকে। আর আজমাইন সেই প্রথম থেকে টয়ার দিকে তাকিয়ে আছে, চোখই ফেরাতে পারছে না। এবার আলম সাহেব টয়াকে বলতে লাগলো, ম্যাডাম, ছেলেটাকে দেখে মনে হচ্ছে খুব সাহস আছে। ছেলেটার কথাগুলো লোকের হাত থেকে আপনাকে একলা বাঁচিয়ে দিয়েছে। আপনি তো ছিলেন না, তাহলে দেখতেনও কিভাবে? এতগুলো লোককে একা হাতে মেরেছে। ছেলেটা আমার এত বড় একটা উপকার করলো, ওর জন্য কি করি বলুন তো? ম্যাডাম, আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি বলে ওকে আপনার বডিগার্ড হিসেবে রেখে দিন। ছেলেটাকে দেখে মনে হচ্ছে শক্তি আর সাহস দুটোই আছে। এর আগেও আপনার উপর কয়েকবার অ্যাটাক হয়েছে আর আপনার বাবার উপরও হয়েছে। তাই আমি বলতেছিলাম কি, আপনি ওকে বডিগার্ড হিসেবে রেখে দিন, তাহলে আপনার সেফটি হবে। ও আপনাকে চেনে না, তাই আপনাকে এভাবে সবার হাত থেকে বাঁচিয়েছে। আর যদি আপনার বডিগার্ড হয় তাহলে নিজের জীবন দিয়ে হলেও আপনাকে রক্ষা করবে। টয়া প্রথমে মনে করেছিল ছেলেটাকে কিছু একটা পুরস্কার দেবে, কিন্তু না, এখন আলম সাহেবের কথা মনে ভাবতে লাগলো যে উনি ঠিকই বলেছে। তাই অনেকক্ষণ ভেবে তারপর বলতে লাগলো, আলম সাহেব, আপনি ঠিকই বলেছেন, ওকে আমার বডিগার্ড হিসেবে রেখে দিব। কিন্তু ছেলেটা কি আমার বডিগার্ড হবে? হবে না মানে? আলবাত হবে। যেখানে আপনার চাকরি করার জন্য সবার লাইন লেগে যায়, আর সেখানে ওকে চাকরির অফার করলেও করবে না মানে? অবশ্যই করবে। আপনি সব আমার উপর ছেড়ে দিন, আমি সব ম্যানেজ করে নেব। এর মাঝে ডক্টরের ব্যান্ডেজ করা হয়ে গেলে ডক্টর চলে যায়। আর আজমাইন তো সেই তখন থেকে টয়ার দিকেই তাকিয়ে আছে। আলম সাহেব টয়ার সাথে কথা বলা হলে উনি এগিয়ে এসে আজমাইনের সামনে দাঁড়ালো আর বলতে শুরু করলো। আজমাইন ঘোর কাটলো আলম সাহেবের কথায়। তখন আজমাইন ওনার দিকে তাকাতেই আলম সাহেব আবার সেই একই প্রশ্ন করলো। আজমাইন হোসেন। শোনো ম্যাডাম, তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলুন। টয়ার কথা শুনে আজমাইন টয়ার দিকে তাকালো আর দেখলো টয়া বেলা টিয়া ওর দিকে কেমন তাকিয়ে আছে। এবার টয়া বলতে শুরু করে, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নেই। আপনি আজকে আমার অনেক বড় উপকার করলেন ওদের হাত থেকে বাঁচিয়ে। আপনি না থাকলে কি যে হতো। আপনার মাধ্যমে হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। আপনি ওখানে সময় মতো না আসলে হয়তো আমার বড় কিছু একটা হয়ে যেত। ম্যাডাম, এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। মানুষ হিসেবে ওইটা আমার কর্তব্য ছিল। আর আপনার কিছু হয়ে গেলে আমার কি হতো? আজমাইন কথাটা মুখ ফসকে বলে ফেলেছে। কথাটা বলতেই টয়ার কেমন যেন আজমাইনের দিকে তাকালো আর আজমাইন কথা ঘুরানোর জন্য বলল, না মানে ম্যাডাম, বলছিলাম যে আপনি তো এখানকার এমপি, আর আপনার কিছু হয়ে গেলে আমাদের কি হতো? কথাটা বলতেই টয়া আর আলম সাহেব কথাটা স্বাভাবিকভাবেই নিল। আর টয়া আবারও বলতে শুরু করলো, আসলে ধন্যবাদ দিয়ে কিংবা কোনো পুরস্কার দিয়ে আমি আপনাকে ছোট করতে চাই না, কিন্তু আমার মন। কথাটা বলতেই আজমাইন ভাবতে লাগলো। চাকরি, যেখানে আমি শত শত লোকের চাকরি দেই, সেখানে আমাকে নাকি চাকরি করতে হবে। দেখেছে আম্মু তোমার বৌমাকে খুঁজতে এসে কত কিছুই করতে হচ্ছে। যাই হোক, চাকরিটা করলে ওর সাথে অনেকটা সময় থাকতে পারবো। দেখি কি চাকরির কথা বলে। জি ম্যাডাম বলুন, কি চাকরি করতে হবে আমাকে? আজমাইন কথায় টয়া আলম সাহেবের দিকে তাকালো। তখন উনি একটু গম্ভীর কণ্ঠে বলতে শুরু, দেখুন, আপনাকে দেখে ম্যাডামের মনে হয়েছে আপনি খুব সাহসী একটা ছেলে। আর আজকে যেভাবে ম্যাডামকে ওদের হাত থেকে রক্ষা করছেন তাতে ম্যাডামের মনে হয়েছে আপনাকে, আর আপনি ওনার বডিগার্ড হিসেবে থাকেন তাহলে উনি অনেকটা সেফটি পাবে। তাই আপনাকে ম্যাডাম ওনার ম্যামের বডিগার্ড চাকরিটা দিতে চাই। আপনি কি চাকরিটা করবেন? কথাটা শুনতেই আজমাইনের মনে হচ্ছিল নিজের মাথার নিচে একটা বাড়ি, নাকি আবার ওর বডিগার্ডের পা দিতে। এখন চাকরিটা করতে হবে। আবার পরক্ষণেই যখন ভাবলো, এ তো মেঘনা চাইতেই জল। এইটাই সুযোগ টয়ার কাছাকাছি থাকার জন্য। এর থেকে বড় সুযোগ আর হয় না। তাই হ্যাঁ বলে দেই। ওকে বোঝাতে কযোগে সবার চাকরিটা হ্যাঁ বলে দেশান পারবো। আমি ওকে ভালোবাসি আর ওকে ইমপ্রেসও করতে পারবো। আমি আমার
মায়াবতীর পাশে থাকতে কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। আজমাইন দেখলো টয়া ওর মুখের দিকে তাকিয়ে আছে। এবার আজমাইন স্বাভাবিক হয়ে বলল, জি ম্যাডাম, আমি আপনার চাকরি করতে রাজি। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি বেতন কত চাও বলো? ম্যাডাম, আপনি বেতন না দিলেও হবে। আজমাইন কথাটা মুখ ফসকে বলে ফেলল। তাই আবারও টয়া অদ্ভুত দৃষ্টিতে আজমাইনের দিকে তাকাতেই আজমাইন আবার কথা ঘোরানোর জন্য বলল, না মানে আপনি যেটা দিবেন ওইটাই হবে। আজমাইন নানা ধরনের প্রশ্ন করতে লাগলো। এক পর্যায়ে ওর পরিচয় জানতে চাইলে আজমাইন ওর আসল পরিচয়টা দিল না, কোনোভাবেই কাটিয়ে ম্যানেজ করে নিল। তারপর একটা সময় টয়া বলল, আচ্ছা তুমি থাকো কোথায় বলো তো? ম্যাডাম, আসলে আমি এই শহরে অন্য শহর থেকে কাজের জন্য এই শহরে এসেছি। আর আজকে আপনি চাকরিটা দিলেন। ও, এখন থাকো কোথায়? 10 দিন হলো এই শহরে আসছি তো এখনো কোনো বাসে উঠিনি, তবে একটা হোটেলে আছি। আজমাইনের কথায় টয়া ভাবলো ওর বাসায় তো অনেকগুলো রুম ফাঁকা আছে, তাই ওকে বাসায় থাকতে দিলেই মন্দ হয় না। তাছাড়া সবসময় ওর সাথে থাকবে। টয়ার বারবার কেন জানি মনে হচ্ছে যে ওই গুন্ডাগুলো আবার অ্যাটাক করতে পারে, আর যদি ওর সাথে আজমাইন সবসময় থাকে তাহলে ও ওকে রক্ষা করতে পারবে। তাই সব কিছু ভেবে টয়া বলতে লাগলো, তোমাকে অন্য কোথাও থাকতে হবে না, আজকে থেকে তুমি আমার বাসায় থাকবে। জি ম্যাডাম। আমাদের অনেকগুলো রুম ফাঁকা আছে, তুমি আজকে থেকে আমার বাসায় থাকবে। আর আমার মনে হয় ওই গুন্ডাগুলো আবারও আমাকে আক্রমণ করবে, কারণ এর আগেও কয়েকবার ওরা আমার বাবাকে আর আমাকে অ্যাটাক করেছিল। তাই আমি আর কোনো রিস্ক নিতে চাই না। আমার বাসায় থাকতে কি তোমার অসুবিধা হবে? না না ম্যাডাম, আপনার বাসায় থাকা তো আমার সৌভাগ্য। এত বড় একজন মানুষ আপনি, আপনার বাসায় থাকাটা সবার নসিবে লেখা থাকে নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি আমার বাসা চেনো, তাহলে তোমার সব কিছু নিয়ে আমার বাসায় চলে এসো। ও, তুমি তো এখন একটু অসুস্থ, এই অবস্থায় যাবে কি করে? আলম সাহেব, আপনি ওকে নিয়ে হোটেলে চলে যান, তারপর ওখান থেকে ওনার সব কিছু নিয়ে আমার বাসায় চলে আসবেন। ম্যাডাম, আপনি বাসায় যাবেন কিভাবে? আপনার যেতে যে সমস্যা হবে তার কি হবে? না, এখন আর মনে হয় না সমস্যা হবে, কারণ একবার তো অ্যাটাক হয়েছে, তাই এত সহজ আর করবে না। আর আমি চলে যেতে পারবো। আর তাছাড়া আমার সাথে তো সিকিউরিটি যায়, তিনাকে 3টি গার্ডগুলো আছে। আপনি চলে যান, ওনাকে নিয়ে বাসায় চলে আসবেন। টয়ার কথা মতো আজমাইন ওর পিয়ের সাথে হোটেলে চলে গেল। তারপর ওর সব জিনিসপত্রগুলো নিয়ে টয়ার বাসায় চলে আসলো। এর মাঝে টয়া বাসায় চলে আসছে, আর আজকে এত বড় একটা ঘটনা ঘটার কারণে ও আর কোথাও যায়নি। বাসায় আসতে টয়া আজমাইনকে একটা রুম দিতে বলল। আলম সাহেব ওকে একটা রুম দেখিয়ে দিল। আজমাইন সেখানে গিয়ে ফ্রেশ হয়ে নিল। একটু পর টয়া আজমাইনের রুমের সামনে এসে তারপর দরজায় টোকা দিয়ে বলল, আসতে পারে? জি ম্যাডাম, আসুন। টয়া ভিতরে গিয়ে আজমাইনের সামনে দাঁড়াতেই আজমাইন বলতে লাগলো, ম্যাডাম দাঁড়িয়েছেন কেন? বসুন আপনি। টয়া আজমাইন বলে দিল কখন কি করতে হবে, কখন কোথায় যাবে, সে রুটিন অনুযায়ী সব সময় যেন ওর সাথে থাকে সেটা বলে দিল। আর আজমাইন ভাবছিল, আমি তো এটাই চাচ্ছিলাম বেবি, তোমার সাথে সব সময় থাকতে। আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি দেখবে। আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমার জন্য আমি সব করতে পারি। জীবনের প্রথম আমি আমার মনের রানীকে খুঁজে পেয়েছি, তাকে এত সহজে হাতছাড়া করি কি করে বলো? তোমার জন্য তো শেষ পর্যন্ত বডিগার্ডের চাকরিটা করতে বাধ্য হয়েছি, শুধু তোমাকে পাওয়ার জন্য। না হলে যেখানে আমার 10-12টা বডিগার্ড আছে সেখানে তোমার বডিগার্ড হতে যাবে কে বলো? কিছুক্ষণ কথা বলে টয়া চলে গেল। আর আজমাইন বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো ওকে কিভাবে ইমপ্রেস করবে। অন্যদিকে আজমাইনের আব্বু আম্মু খুব টেনশনে আছে। ছেলেটা কোথায় আছে, কি করছে কিছুই জানে না। আজমাইনের আম্মু তো ওর কোনো খোঁজ খবর না পেয়ে সব সময় মন খারাপ করে থাকে। আব্বু আম্মুকে অনেক করে বলেছে যে ছেলে যেখানে আছে খুব ভালো আছে, আর ওনাদের ছেলে ছোট নয়। আজমাইন ফোনটাও নিয়ে যায়নি যে ওর সাথে যোগাযোগ করবে। আজমাইন চায়নি সেটা, কারণ ফোনটা নিয়ে গেলে যদি একবার ওর সাথে যোগাযোগ করে উঠতে পারে তাহলে অবশ্যই ওরা ওকে খুঁজে বের করবে, কারণ আব্বু আম্মু ওকে ছাড়া থাকতে পারে না। আর আজমাইন চায় শহরের কোলাহল থেকে, এই কাজের ব্যস্ততা থেকে একটু দূরে থাকতে। আর নিজের পছন্দের মানুষটাকে খুঁজে হয়তো পেয়ে গেছে। এখন দেখা যাক কি করে ওকে নিজের করে নেয়। প্রত্যেক দিন এখন টয়ার সাথে সাথে থাকে,
যেখানে যায় সেখানেই ও যায়। সব সময় আজমাইন টয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই বিষয়টা টয়া বেশ কিছুদিন খেয়াল করে দেখছে, আবার মাঝে মধ্যে ভাবে হয়তো সবার মতো আমাকে দেখে তাছাড়া কত ছেলে তো তাকিয়ে থাকে, কিন্তু একটা বিষয় আমার মনে হয় যে এই ছেলেটাকে দেখলে কেমন বডিগার্ড বডিগার্ড মনে হয় না, কত হ্যান্ডসাম আর স্টাইলিশ মনে হয়। ওর সাথে প্রথম যেদিন দেখা হয়েছিল তখন মনে হয়েছিল খুব বড় লোকের ছেলে, পোশাকে আশাকে তেমনটাই মনে হচ্ছিল। কিন্তু আবার যখন ওকে চাকরির কথাটা বলা হলো, হ্যাঁ বলে দিল। যদি বড় লোকের ছেলে হতো তাহলে বডিগার্ডের চাকরিটা কেন করবে? অন্যদিকে আজমাইন ওকে কিভাবে ইমপ্রেস করবে কিংবা টয়ার সামনে নিজেকে প্রমাণ করবে যে ও টয়াকে ভালোবাসে সেটা বুঝে উঠতে পারছে না। আজমাইন এখন টয়াকে নিয়ে এতটাই ভাবে যে ভাবতে ভাবতে সারা রাত কেটে যায়। সব সময় ওর চেহারাটা চোখের সামনে ভাসে, আর এখন তো ওর সাথে সব সময় থাকে। তাহলে ওর কথা ভাববে না তো কি করবে? দিন যত যাচ্ছে আজমাইন টয়াকে তত বেশি ভালোবেসে ফেলছে, কিন্তু বুঝে উঠতে পারছে না কি করে ওর নজরে আসবে। সর্বশেষ আজমাইন আর কোনো উপায় না পেয়ে ওর এক ফ্রেন্ডকে ফোন দিয়ে সবটা বললে আজমাইন ফ্রেন্ড ওকে বলে টয়া যেটা পছন্দ কিংবা ওর ফেভারিট জিনিসগুলো ওর সামনে প্রেজেন্ট করতে, আর ও যে জিনিসগুলো পছন্দ করে সেগুলো ওকে গিফট করতে। তাহলেই টয়া আজমাইনকে নিয়ে আস্তে আস্তে ভাবতে শুরু করবে। তাই আজমাইন টয়ার সম্পর্কে আরও জানার চেষ্টা করে, টয়ার কি পছন্দ না পছন্দ সব কিছু জেনে আজমাইন ঠিক করে এখন থেকে প্রত্যেক দিন টয়াকে কিছু না কিছু গিফট করবে, যার জন্য টয়া ওকে নিয়ে ভাববে, কিন্তু কি গিফট করবে বুঝতে পারছিল না। তারপর আজমাইন আবারও সেই ফ্রেন্ডকে ফোন দিলে ওর ফ্রেন্ড বলে মেয়েদের সবচেয়ে বেশি পছন্দ ফুল। আজমাইন আগেই জানতো যে টয়ার পছন্দের কালার কালো, তাই ও সেদিন রাতে টয়ার জন্য কিছু চকলেট আর কালো কালারের কিছু গোলাপ এনে তারপর রাতে ওর রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে টয়া বাচ্চাদের মতো বালিশের উপর হাতটা ছুঁড়ে ঘুমোচ্ছে। আজমাইন ওর মাথার পাশে বসে তারপর ওর মুখের দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে। কি রকম অদ্ভুত এক মায়া আছে টয়ার মুখে। এবার আজমাইন খেয়াল করে টয়ার অবাধ্য চুলগুলো বারবার ওর মুখের উপর এসে পড়ছে। আজমাইন খুব ইচ্ছে করছিল ওর চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে ওর কপালে একটা ভালোবাসার পরশ দিতে, কিন্তু আবার পরক্ষণেই ভাবে স্পর্শ করলে যদি টয়া জেগে যায়, আর টয়ার সামনে এত তাড়াতাড়ি আসা যাবে না। টয়ার মনে আজমাইনকে নিয়ে ভাবনা সৃষ্টি করতে হবে, আর এই ভাবনাটা একসময় ভালোবাসা হয়ে যাবে। আজমাইন বেশ কিছুক্ষণ টয়ার মুখের দিকে তাকিয়ে একটা সময় নিজে নিজেই বলতে শুরু করে এই পাগলি মেয়ে, কী আছে তোমার মধ্যে বলো তো, যে প্রথম দেখাতেই আমাকে তোমার প্রতি এইভাবে আকৃষ্ট করে ফেলেছো? আমি তো তোমাকে এতদিন ধরে খুঁজছিলাম, তাহলে আগে কেন আসোনি আমার লাইফে বলো তো? আসলে একজন এমপি হয়ে আসলে, অন্য কিছু হতে পারলে না। সব সময় মানুষকে নিয়ে ব্যস্ত থাকো, তাই আমাকে নিয়ে ভাবার সময় পাও না। আর ভাববেই বা কী করে? আমি তো তোমাকে বলতেই পারিনি তোমাকে ভালোবাসি। এটাও একটা খারাপ কাজ নয়, যদিও তুমি মানুষকে অনেক ভালোবাসো, সেজন্য সবাই তোমাকে ভালোবাসে। যাই হোক, আগে তোমাকে আমার ভালোবাসাটা বোঝাবো। আগে এসে তোমাকে আমার ভালোবাসাটা বোঝাবো। অবশ্যই তুমি আমাকে ভালোবাসবে, কিন্তু কবে ভালোবাসবে বলো তো মায়াবতী? আজমাইন কথাটা বলেই আজমাইন টয়ার নাক টেনে দিয়ে বলল একদম গোলুমলু আমার পিচ্ছি বাচ্চাটা কয়দিন পর এমনিতেই আমার বাবুর আম্মু হবে। সেই দিনটা বেশি দূরে নয়। একবার যখন তোমার সাথে কথা হয়ে গেছে, তোমাকে তো নিজের করেই ছাড়বো। এবার টয়া একটু নড়েচড়ে উঠল। তখন আজমাইন ওর কাছে থেকে সরে যায়। তারপর গোলাপ আর চকলেটগুলো ওর মাথার পাশে রেখে একটা চিঠি লিখে চিঠিটা গোলাপের গুলোর নিচে রেখে দেয়। সকালবেলায় টয়ার ঘুম ভাঙতেই ও একটা বড় হাই তুলে তারপর উঠে বসে। হঠাৎ করে ওই চোখ পড়ে ওই গোলাপ আর চকলেটগুলোর দিকে। তৎক্ষণাৎ টয়া গোলাপগুলো হাতে নিতেই তার নিজ একটা চিঠি দেখতে পায়। চিঠিটা হাতে নিয়ে তারপর পড়তে শুরু করে মায়াবতী, আমার ভালোবাসার সামান্য চিহ্ন তোমার জন্য রেখে গেলাম। চিঠির এই এতটুকু লাইনটা পড়ে তবে অবাক হয় যে কে বা এরকম একটা কথা লিখে রেখে গেল। তার উপর আবার ও রুমে এলো কি করে, আর এগুলোই বা রুমে এলো কি করে? তাহলে কি রাত্রে কেউ ওর রুমে এসেছিল? কথাটা ভেবে টয়া একটু ভয় পেয়ে যায়। আবার তৎক্ষণাৎ চিঠির কথাটা আর একবার পড়ে বুঝতে পারে কেউ ওকে পছন্দ করে, নাহলে এভাবে গোলাপ আর এরকম চিঠিটা রেখে যাবে কে? এবার টয়া চকলেট আর আব্বু আম্মু এই কথাগুলো
কিন্তু আব্বু তো এখন নেই। এবার টয়া চকলেটগুলোর হাতে নিয়ে দেখলাম সব ওর পছন্দের চকলেট। টয়া একটু আশ্চর্য হলো, কারণ শুধু ওর আব্বু আম্মু তাই শুধু জানে। আম্মু জানে টয়া কি চকলেট পছন্দ করে, কিন্তু সবাই জানে, কিন্তু ওর পছন্দের চকলেটগুলো কি সেটা কেউ জানে না। টয়া আর কিছু না ভেবে বাচ্চাদের মতো চকলেট খুলে এবার খেতে শুরু করলো। আর এর মাঝে আজমাইন রেডি হয়ে তারপর টয়ার রুমের সামনে আসতেই দেখতে পায় টয়া বাচ্চাদের মতো চকলেট খাচ্ছে। আজমাইন দেখেই একটা মুচকি হাসি দেয় আর মনে মনে বলতে শুরু করে, আরে পাগলি মেয়ে, চকলেটটাকে এত ভালোবাসো, আমাকে একটু ভালোবাসলেও তো পারো, আমার এতটা কাঠখড় পোড়াতে হয় না। আজমাইন বেশ কিছুক্ষণ রুমের সামনে দাঁড়িয়ে টয়ার চকলেট খাওয়া দেখলো। তারপর একটা সময় হঠাৎ করে টয়ার নজর পড়ে আজমাইনের উপর। তখন আজমাইন একটা হাসি দিয়ে রুমের ভেতর ঢুকে গিয়ে বলতে শুরু করলো, ম্যাডাম, আপনার বেরোনোর সময় হয়ে গেছে, আজকে একটা প্রোগ্রাম আছে, অ্যাটেন্ড করতে হবে আপনাকে। তুমি যাও, আমি একটু পরে আসছি। আজমাইন চলে যেতে গিয়েও আবার সামনে এসে দাঁড়ালো। তখন তারা বলল, আচ্ছা ম্যাডাম, আপনি চকলেট পছন্দ করেন তাই না? কেন বলো তো? না, আপনি মতো তৃপ্তি সহকারে তার বাচ্চাদের কত করে চকলেট খাওয়াচ্ছেন দেখলাম, খুব চাচ্ছেন দেখে মনে হচ্ছিল একদম বাচ্চা। কথাটা শুনে টয়া ভ্রু কুঁচকে আজমাইনের দিকে তাকালো। তখন আজমাইন চোখগুলো নামিয়ে নিয়ে বলল, সরি ম্যাডাম। কথাটা বলেই আজমাইন চলে গেল। আর টয়া বসে বসেই আজমাইনের বলা কথাটা ভাবতে লাগলো। সত্যি কি আমার স্বভাবটা এখনো বাচ্চাদের মতো? আমি কি মতো চকলেট খাই তাহলে ছেলেটা যে বললো হবে বাচ্চাদের মতো, হয়তো। যাই হোক। টয়া ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লো। আজমাইন সবসময় টয়ার গাড়িতেই যায় আর সবসময় ড্রাইভারের পাশে বসে। টয়া গাড়িতে ওঠার সাথে সাথে আজমাইন লুকিং গ্লাসটা টয়ার মুখের দিকে করে দিল, যাতে করে টয়ার যেই বিষয়টা টয়া একবার খেয়াল করে মুখটা দেখতে পায়। এই মুখ ঘুরিয়ে নিল, কিন্তু ও বুঝতে পারলো না যে লুকিং গ্লাসটা কিসের জন্য ওর দিকে করলো। সারাদিন এদিকে ওদিকে ঘুরে বেরিয়ে তারপর সন্ধ্যার দিকে ওর বাসায় চলে আসে। সেদিন রাতে আজমাইন অনেক রাতে টয়ার রুমে গিয়ে ওর মুখের দিকে তাকিয়ে থাকে। আজকেও আজমাইন কেন যেন টয়ার কপালে কিস করতে ইচ্ছে করছিল, তাই আজমাইন নিজের ইচ্ছেটাকে আর ধরে রাখতে পারলো না। টয়ার কপালে একটা কিস করে বসলো, আর সাথে সাথে টয়া একটু নড়ে চড়ে উঠলো। আজমাইন ভাবলো হয়তো ওর ঘুমটা ভেঙে যাবে, কিন্তু না, ঘুমটা ভাঙলো না। পরপর 7টা দিন ইহান ওয়াকে সারপ্রাইজ করলো। যদিও সারপ্রাইজ বলা সামান্য, টয়া প্রথমে বিষয়টা সহজভাবে নিলেও 7ম দিনের মাথায় ঘুম থেকে উঠে যখন কিছু সাদা গোলাপ আর একটা ডায়মন্ডের রিং দেখতে পেল, তখন টয়া অবাক না হয়ে পারল না। আর ভাবতে লাগলো, কে হতে পারে যে কিনা ওকে বারবার এইভাবে ওকে রোজ রোজ দেখে যায় আর ওর জন্য ফুলগুলো রেখে যায়। টয়া কথাগুলো ভাবছিল, অন্যদিকে আজমাইন ভাবছিল, টয়া যখন আমাকে নিয়ে ভাববে, ভালোবাসবে, তখনই ওর সামনে গিয়ে নিজের ভালোবাসার কথাগুলো বলবো। টয়া রিংটাকে বারবার দেখতে লাগলো আর ভাবতে লাগলো, ছেলেটাকে আমাকে দেখতেই হবে। প্রতিদিন এসে আমাকে সব গিফটগুলো দিয়ে যায়, একটা সপ্তাহ যাবৎ প্রত্যেক দিন আসে, কিন্তু আমি একটা দিন টের পাইনি। আমাকে দেখতেই হবে এই মানুষটাকে, যে কিনা আমাকে এই গিফটগুলো দেয়। ছেলেটাই আবুকে আমাকে ভালোবাসে হবে হয়তো, না হলে এভাবে বাড়ি বয়ে এসে এগুলো দিয়ে যায়। ও যদি আমার ক্ষতি করে দেয়, না না, এসব তো ভেবে দেখিনি। প্রত্যেক দিন বাসায় এসে আমাকে দেখে যায়, আমার রুমে ঢুকে, কিন্তু কীভাবে আসে এই বিষয়টা নজর রাখতে হবে। আজকে আমাকে দেখতে হবে কে সে। এদিকে টয়া ওর এলাকাটাকে এত সমৃদ্ধশালী করে তুলেছে, যার জন্য এলাকায় তেমন কোনো সমস্যাই নেই। টয়া মানুষের কষ্টগুলো এতটা বুঝতে পারে, যার জন্য যে কোনো জায়গায় কোনো সমস্যা বা কারো কোনো কষ্ট বা অসুবিধা হলে সব নিজের থেকে সমাধান করে দেয়। সেজন্য মানুষ ওকে এত ভালোবাসে। ওর এরকম উদার মানসিকতা দেখে যেমন এলাকার লোকগুলোর ওর প্রতি ভালোবাসা শ্রদ্ধার সৃষ্টি হয়, তেমনইভাবে আজমাইনের মনে একটা গভীর শ্রদ্ধার স্থান তৈরি হয়েছে টয়ার জন্য। আজমাইনের ভাবতেও বেশ অবাক লাগে, এত কম বয়সী একটা মেয়ে এত বড় একটা দায়িত্ব নিজ হাতে সামলাচ্ছে। এই কয়েকদিনে আজমাইন জানতে পেরেছে যে টয়ার বাবাও খুব ভালো একজন মানুষ ছিল, ঠিক টয়াও তেমনটাই হয়েছে। কারণ অন্যদিকে টয়া বুঝতে পারে রাতে কেউ এসে ওকে অনেক কাছ থেকে দেখে যায়, সেটাও বুঝতে পারে না।
আজমাইন সপ্তম দিনের পর আর টয়ার কাছে যায়নি, কারণ হয়তো ধরা খেয়ে যাবে সেজন্য। কিন্তু আজকে কেন জানি রাত্রে আজমাইন টয়াকে না দেখে ভালো লাগছিল না, তাই মনে হচ্ছিল বারবার টয়ার কাছে যেতে, আবার মনে হচ্ছিল আজকে গেলেই ধরা কাছে যেতে, আবার মনে হচ্ছিল আজকে খেয়ে যাবে, তাই যাচ্ছিল না। আর টয়াকে এক নজর না দেখেও থাকতে পারছিল না, তাই ইচ্ছে হচ্ছিল ওর কাছে যাওয়ার জন্য। আজমাইন অনেক ভেবে চিন্তে ঠিক করে টয়াকে একবার কাছ থেকে দেখে আসবে, তাই একটা মাস্ক পরে নেয় যাতে সহজে ধরা না পড়ে যায়। আর অন্যদিকে টয়া সবেমাত্র শুয়েছে আর ভাবছে কেউ ওকে রোজ এসে দেখে যায়, কিন্তু এই কয়েকটা দিনে কেউই আসেনি। কিন্তু টয়া অপেক্ষা করছে ওকে এরকমভাবে কে ভালোবাসে সেটা দেখার জন্য। আজমাইন একটু পরে টয়ার রুমের কাছে এসে দরজা ঠেলে তারপর ভিতরে গিয়ে তারপর টয়ার পাশে বসে আর ওর মুখের দিকে তাকিয়ে থাকে। দেখে টয়া আজকেও খরগোশের বাচ্চার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। আজমাইন টয়ার মুখে একটু স্পর্শ করে, তারপর কপালে একটা কিস করে, সাথে সাথে টয়া একটু কেঁপে ওঠে। আজমাইন আর কিছু বুঝে ওঠার আগেই টয়া ভয় পেয়ে যায়, আর সাথে সাথেই আজমাইনের দিকে চোখ বড় বড় করে তাকায় আর বলতে শুরু করে, কে আপনি? আর এত রাত্রে আমার রুমে কি করছেন? আপনি বের হন। আর আপনার সাহস তো কম নয়, আপনি আমার কাছে এসেছেন, আবার আমার কপালে কিস করছেন। টয়া, আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার কাছে আসি। কে আপনি? আর এখানে কি চাই? আমার কাছ থেকে সরে যান, না হলে এখনই আমি সিকিউরিটি ডাকবো। আর আপনাকে বাসার ভিতরে ঢুকিয়ে দিয়েছে কে? আজমাইন ভাবলো টয়া চিৎকার করলে সমস্যা হতে পারে, তাই ও আর কোনো উপায় না পেয়ে তৎক্ষণাৎ এক হাতে টয়ার মুখ আর ওর মাথা পেছনে চেপে ধরে বলতে লাগলো, প্লিজ প্লিজ প্লিজ, তুমি চিৎকার করো না। আমি তোমাকে সব খুলে বলছি। আসলে আমি তোমাকে যেদিন প্রথমবার দেখেছিলাম সেদিনই তোমার প্রেমে পড়ে যাই, আর আস্তে আস্তে যখন তোমাকে আরও কাছে থেকে দেখি তখন তোমাকে আরও ভালোবেসে ফেলি, আর নিজের বুকের বাঁ পাশে জায়গা দিয়ে ফেলি। তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি নিজেও জানি না, কিন্তু এটা জানি আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, তাই প্রত্যেক দিন তোমার কাছে আসি। আর তুমি আমাকে নিয়ে যেন ভাবো আর আমাকে ভালোবাসি ফেলো, সেই জন্য তোমাকে সারপ্রাইজ করার চেষ্টা করি। প্লিজ তুমি চিৎকার করো না। দেখো, আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি, তাই তোমার কাছে আসি। আমার কোনো বাজে ইন্টেনশন নেই, যদি থাকতো প্রথম দিনই তোমার সাথে কিছু করতে পারতাম। প্লিজ তুমি ভুলভাল কিছু ভেবো না। আজমাইন কথাগুলো বলেই টয়ার চোখের দিকে তাকালো, দেখলো টয়া ওর দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। টয়া একটা ঘোরের মধ্যে চলে গেছে। হঠাৎ করে আবার যখন মনে পড়লো একটা ছেলে ওর অনেকটা কাছে চলে এসেছে, তাই টয়া কিছু বলার জন্য শব্দ করতে লাগলো। আজমাইন বুঝতে পেরে আস্তে আস্তে টয়ার মুখের ওপর থেকে হাতটা নামিয়ে নিল, আর টয়া বলতে শুরু করলো, কে আপনি? আর আমার কাছে এসেছেন কেন? সরুন আমার কাছ থেকে, না হলে কিন্তু আমি চিৎকার করব। ওকে 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 যাচ্ছি, কিন্তু কিন্তু তাও তুমি চিৎকার করো না। আসলে আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি, তাই প্রত্যেক দিন তোমাকে দেখতে আসি। প্লিজ তুমি চিৎকার করো না। আপনি এখনই এখান থেকে যান, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর কে আপনি? আমি কে সেটা না হয় পরে জেনো, এখন আমাকে নিয়ে একটু ভাবো আর ভালোবাসার চেষ্টা করো, তখন আমি তোমার সামনে নিজে থেকে এসে দাঁড়াবো। আজমাইন কথাটা টয়ার থেকে দূরে যেতে যেতে বলে উঠল, সে স্বপ্ন তোমার কখনো পূরণ হবে না। আমি তোমাকে চিনি না, জানি না, ভালোবাসতে যাব কেন? আর কে তুমি? মাস্ক খুলো। এখনো সময় হয়নি জানেমান, যখন সময় হবে তখন আমি নিজে থেকেই সরাসরি তোমার সামনে আসব, আর সবার সামনে চিৎকার করে বলবো আমি তোমাকে ভালোবাসি। টয়া কিছু বলার আগেই আজমাইন রুম থেকে বেরিয়ে গেল। আজমাইন বারবার ভাবছিল ওর টয়ার কাছে যাওয়ার সাথে সাথে টয়া একদম নিশ্চুপ হয়ে গিয়েছিল। টয়া এই কয়েকটা দিন আজমাইনকে নিয়ে এতটাই ভেবেছে যে ওর বারবার মনে হয়েছে ছেলেটা ওকে ভালোবাসে। প্রতিদিন আজমাইন টয়ার কাছে আসলে আজমাইনের মুখ থেকে ভালোবাসি কথাটা শুনবার পর ওর মনে হয়েছে ছেলেটা সত্যিই ওকে অনেক ভালোবাসে। এর মাঝে বেশ কয়েকটা দিন কেটে গেছে। তাকে জোর আজমাইন টয়ার সাথে থাকে, তাই শত্রুপক্ষের লোকগুলো টয়াকে আক্রমণ করতে পারেনি। আজমাইনের বেশ নিজের সবটা দিয়ে টয়াকে আগলে রাখার চেষ্টা করেছে। এই বিষয়টা দেখে টয়া আজমাইনের প্রতি বেশ সন্তুষ্ট হয়েছে, আর আজমাইন বুঝতে পারছে ওকে কেউ সরিয়ে দিতে চাইছে। সেটা টয়ারও অজানা কিছু নয়, কিন্তু কে ওকে এভাবে সরিয়ে দিতে চাইছে আজমাইন সেটা জানতে পারছে না। বিশেষ করে জানার চেষ্টা করেছে,
অনেক লোক লাগিয়ে আজমাইন খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে যে ওর বাবার বিপক্ষে যে লোকটা নির্বাচন করেছিল সেই লোকটাই ক্ষমতায় আসার জন্য ওকে সরিয়ে দিতে চাইছে। আর টয়ার কোনো ভাই বোন নেই, তাই টয়াকে যদি ওরা সরিয়ে দিতে পারে তাহলে অবশ্যই ওরা ক্ষমতায় চলে আসতে পারবে। তাই ওরা নানাভাবে টয়ার ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু আজমাইন থাকতে সেটা পারছে না। এই বিষয়টা নিয়ে আজমাইন অনেকবার ভেবেছে কথাগুলো টয়াকে বলবে, কিন্তু ওকে বললে যদি ভয় পেয়ে যায়, তাই আজমাইন আর বলেনি। আজমাইন লোকগুলো নিজ হাতে শাস্তি দিবে আর তারপর টয়াকে কথাগুলো বলবে, কিন্তু তার আগেই টয়াকে নিজের করে নিতে হবে। টয়া এখন আজমাইনকে অনেকটাই ভাবে, কিন্তু ভালোবাসে কিনা সেটা জানে না। ওই দিনের পর টয়া ওর রুমের আশেপাশে অনেক সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে, যার জন্য আজমাইন ওর কাছে যেতে পারে না। রাতে যখন টয়ার কথা খুব বেশি মনে পড়ে তখন আজমাইন ওকে না দেখে থাকতে পারে না, কেমন নিজেকে পাগল পাগল লাগে। আর টয়া বুঝতে পারছে যে ওই ছেলেটা হয়তো আর ওর কাছে আসতে পারছে না, দূর থেকে ওকে দেখে। কিন্তু কে হতে পারে এই বিষয়টা নিয়ে টয়া অনেক করে ভাবে। তো কয়েকদিন যাবৎ যখন আজমাইন টয়ার কাছে যেতে পারছিল না, তখন টয়া ভাবে আর একবারও জানার চেষ্টা করবে ছেলেটা কে। তাই টয়া একদিন ইচ্ছে করে সব সিকিউরিটিকে ছুটি দিয়ে দেয় আর ওদের চলে যেতে বলে। আজমাইন সেটা শুনতে পায় আর ভাবে, রাত্রে তোমার কাছে আসবো জানেমান, তৈরি থেকো। এই কয়েকটা দিন আজমাইনের কথা টয়ার বারবার মনে পড়েছে, তাই ওর মনটা চাইছিল যে ছেলেটা ওর কাছে আসুক। আর ছেলেটা হয়তো ওকে অনেক ভালোবাসে, যার জন্য প্রত্যেক দিন ওকে দেখে। টয়ার বারবার দেখতে ইচ্ছে হচ্ছিল। সেদিন হয়তো দেখেছে, কিন্তু মুখটা দেখতে পায়নি, আর কণ্ঠটা কেমন চেনা চেনা মনে হচ্ছিল। তো সেদিন রাত 1টার দিকে আজমাইন টয়ার রুমে চলে যায়, গিয়ে দেখে টয়া ঘুমোচ্ছে। এবার আজমাইন ওর পাশে বসে কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর একটা সময় বলতে শুরু করে, আমি জানি আজকে তুমি কোনো সিকিউরিটিগুলোকে সরিয়ে দিয়েছো। আমি জানি আজকে তুমি কেন সিকিউরিটিগুলোকে সরিয়ে দিয়েছো। দেখতে ইচ্ছে করছিল, তাই না? দেখবে সারাটা জীবনই তো আমাকে খুব দেখতে ইচ্ছে ছিল না। দেখবে সারাটা জীবনই তো আমাকে খুব দেখতে ছিল না। আমাকে দেখবে তাহলে এভাবে নিজেকে সিকিউরিটি দিয়ে আগলে রাখার কি আছে? অথচ দেখো আজকে তুমি আমাকে দেখতে পাচ্ছিলে না, সেজন্য নিজে থেকে সব সিকিউরিটিগুলো সরিয়ে দিলে। আমি সেটা খুব ভালোভাবেই জানি। এই মায়াবতী, কবে ভালোবাসবে আমাকে বলো তো? আমি যে আর অপেক্ষা করতে পারছি না। ঘটনার আকস্মিকতায় টয়া চোখ বড় বড় করে ফেলে। আর কিছু বুঝে ওঠার আগেই আজমাইন সেখান থেকে সরে গিয়ে মাস্কটা পরে নেয়। টয়া তাড়াহুড়ো করে উঠে বসে, আর আজমাইনকে কিছু বলবে তার আগেই আজমাইন টয়ার হাত ধরে একটানে নিজের সাথে মিশিয়ে নেয়। সাথে সাথে টয়া চোখ বড় বড় করে আজমাইনের দিকে তাকিয়ে রইল। আর আজমাইন বলতে শুরু করলো, মায়াবতী, চিৎকার করো না। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তাই তোমার কাছে বারবার ফিরে আসি। দেখো তুমি চিৎকার করো না প্লিজ, তুমি রাগ করো না। আমি চাই না তোমার অনুমতি ছাড়া তোমাকে টাচ করতে, কিন্তু তোমাকে এত ভালোবাসি যার জন্য তোমার কাছে আসলেই তোমার কপালে একটা ভালোবাসার পরশ দিতে ইচ্ছা করে। প্লিজ তুমি রাগ করো না। টয়া কোনো কথা ছিল না, শুধু অপলক নয়নে চোখের আজমাইনের দিকে তাকিয়ে রইল। আজমাইন খেয়াল করলো টয়া কেমন যেন চুপচাপ হয়ে আছে। বেশ কিছুক্ষণ ধরে আজমাইন ওর দিকে তাকিয়ে রইল, আর টয়া চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু কোনো কথা বলছে না। বেশ কিছুক্ষণ পর আজমাইন দেখলো ওর চুলগুলো বারবার মুখের উপর এসে পড়ছে, তাই একটা হাত দিয়ে চুলগুলো ওর কানের পাশে গুজে দিতেই টয়া ওর কাছ থেকে ছোটার চেষ্টা করলেও আজমাইন ওকে ছেড়ে দেয়। তখন টয়া বলতে লাগলো, তুমি আর বারবার আমার কাছে এসো, আমাকে টাচ করো। আমাকে টাচ করার সাহস তোমাকে কে দিয়েছে? তুমি জানো আমি তোমার কি অবস্থা করতে পারি? জানি জানি মেরে জানেমান, কিন্তু আমি জানি তুমি তেমনটা করবে না, কারণ তুমি আমাকে নিয়ে কয়েকটা দিনে অনেক ভেবেছো ভালোবাসো কিনা জানি না, কিন্তু একটা সময় ঠিকই বাসবে। দেখো আমি এত তাড়াতাড়ি তোমার সামনে আসতে চাই না। যেদিন তোমার মনে হবে যে তুমি আমাকে ভালোবাসতে পেরেছো আর আমি বুঝতে পারবো তোমার ভালোবাসাটা, সেদিন অবশ্যই তোমার সামনে আসবো। তোমার স্বপ্ন সেটা কখনো পূরণ হবে না। ফের যদি তুমি আমার কাছে আসো তাহলে কিন্তু আমি তোমাকে এর জন্য কঠোর শাস্তি দেব। জানি তুমি সেটা করবে না, কারণ তুমি আমাকে একটু হলেও মনে জায়গা দিতে শুরু করেছো। এসব উল্টোপাল্টা কথা তোমাকে কে বলেছে? তুমি আর ফের আমার কাছে আসবে না। ভালোবাসি, তাই না এসে থাকতে পারবো না, অবশ্যই আমাকে আসতে হবে।
আসলে বুঝতে পারবে আমি কি করতে পারি আর কি না করতে পারি। এখনই বের হও আমার রুম থেকে। ওকে, চাচি যাচ্ছি। কথাটা বলেই আজমাইন টয়াকে একবার ভালো করে দেখে নিয়ে তারপর রুম থেকে বেরিয়ে গেল। আজমাইন যাওয়ার পর রুম থেকে যাওয়ার সাথে সাথে টয়া বিছানার উপর বসে পড়লো আর ভাবতে লাগলো। ছেলেটা কে? বারবার আমাকে এসে দেখে যায়, আর কেন জানি ওকে আমি আটকাতে পারি না। ও আমার কাছে আসলে নিশ্চুপ হয়ে যায় আর কেমন হার্টবিট বেড়ে যায়। আর আজকে তো নিজে থেকে সিকিউরিটি গার্ডগুলোকে চলে যেতে বললাম যাতে ও আমার কাছে আসতে পারে, কিন্তু ওর মুখটাই তো দেখতে পেলাম না। সবসময় ও মাস্ক পরে থাকে, তাহলে কি আমি ওকে চিনি? হবে হয়তো, সেই জন্য এইভাবে মাস্ক পরে আমার সামনে আসে। টয়া আবারও অন্য একদিন রাতে জেগেছিল, কিন্তু আজমাইন আর এর মধ্যে আসেনি। আজমাইন চাইছে টয়া ওকে নিয়ে ভাবুক। সেদিন রাতে টয়া একটা জিনিস লক্ষ্য করেছে যে ছেলেটা ওর কাছে আসে ওর শরীরের পারফিউমটা কেমন যেন চেনা চেনা লেগেছে, কিন্তু কথায় ও এই স্মেলটা পেয়েছে সেটা মনে করতে পারছে না। টয়ার কিছুদিন ধরে মনে হচ্ছে এই স্মেলটাও আগে থেকেই চেনে, কিন্তু স্মেলটা কোথায় পেয়েছিল সেটা মনে করতে পারছে না। প্রতিদিনের মতো আজকেও টয়া একটা কাজের জন্য যাচ্ছিল, আজমাইন সাথেই যাচ্ছিল। আর আজমাইন গাড়িতে ওঠার সাথে সাথেই টয়া আবারও সে স্মেলটা আসলো। টয়ার আর বুঝতে বাকি রইল না এই স্মেলটা আজমাইল শরীর থেকে পেয়েছে। তারপরও টয়া ভালোভাবে কয়েকবার লক্ষ্য করে বুঝতে পারল স্মেলটা আজমাইনের শরীরেই। তাই টয়া ভাবতে শুরু করেছে যে ছেলেটা হয়তো আজমাইন, কারণ ওই ছেলেটার কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছিল, আর ওর উচ্চতা, কথাবার্তা আর চুলগুলো পর্যন্ত একদমই আজমাইনের মতো। হয়তো রাত্রের বেলায় দেখে তাই ভালো করে বুঝতে পারে না, কিন্তু একটা অনুমান করেছে ছেলেটার কেউ না, আজমাইনই হবে। কথাগুলো ভেবে টয়ার ইচ্ছে হচ্ছিল আজমাইনকে জিজ্ঞেস করতে যে আজমাইন রাতে ওর ঘরে যায় কিনা, কিন্তু আবার ভাবে না না, জিজ্ঞেস করা যাবে না, তাহলে বলবে না। কিন্তু আমাকে বিষয়টা বুঝতে হবে, শিওর ওই ছেলেটাই আজমান কিনা। এই বিষয়টা নিয়ে টয়া বেশ কিছুদিন ধরে আজমাইনের উপর নজর রাখলো। টয়ার কাছে কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছিল। আজমাইনের কথাবার্তা আর ওর শরীরের সেই স্মেলটা একই রকম লাগছিল। আজমাইন সেদিন রাতে ভুল করে পারফিউমটা শরীরে লাগিয়েছিল, যার কারণে এইভাবে টয়ার কাছে ধরা খেয়ে গেছে। কিন্তু আজমাইন জানে না যে বিষয়টা টয়া বুঝতে পেরে গেছে। টয়া আজমাইনের উপর বেশ কিছুদিন ধরে নজর রেখেছে, বোঝা যাচ্ছিল না সেই ছেলেটা আজমাইন, কিন্তু টয়া নজর রেখেছে, কিন্তু বোঝা না এক প্রকার শিওর হয়ে গেছে ওই ছেলেটার কেউ নয় আজমাইন, তাই ওর উপর নজর রাখছে। তো পরদিন টয়ার কোনো ব্যস্ততা না থাকায় আজমাইনও কোনো কাজ ছিল না, তাই আজমাইন নিজের রুমে শুয়ে শুয়ে টয়ার একটা ছবি মোবাইলে দেখছিল আর তার সাথে কথা বলছিল। এর মাঝে টয়া কোনো একটা কাজের জন্য আজমাইনের রুমের সামনে আসে, আর হঠাৎ করে ওর কথা শব্দ পেয়ে রুমের সামনে দাঁড়িয়ে যায়। আজমাইন তখন বলছিল, মায়াবতী, তোমাকে এত ভালোবাসি যে তোমাকে বোঝাতে পারবো না, কিন্তু তুমি তোমার চারপাশে যেভাবে সিকিউরিটি গার্ডগুলো দিয়ে নিজেকে সবসময় ঘিরে রেখেছো যে তোমার কাছে যাওয়ার মতো কোনো সুযোগই পাই না। আর রাতেও তো তুমি তোমার কাছে যেতে বারণ করেছো, তাই তোমার কাছে যেতে পারছি না। মায়াবতী, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। তোমাকে বললে তুমি বিশ্বাস করতে পারবে না, কিন্তু আমি চাই, তোমার কাছে না গিয়ে থাকতে পারছি না। কি করব তুমি বুঝতে চাইছো না? আমি তোমাকে কতটা ভালোবাসি, কবে আমাকে ভালোবাসবে বলো তো? আজমাইন মুখ থেকে মায়াবতী কথাটা শুনে তৎক্ষণাৎ টয়ার মনে পড়ে গেল যে ছেলেটা ওর কাছে যেত সেই ছেলেটাও ওকে মায়াবতী বলে ডাকতো। আর আজমাইন আজকের এই কথাগুলোর সাথে ওর সেদিন রাতের বলা কথাগুলোর সাথে একদম মিলে যাচ্ছে। তাই টয়া আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না, তৎক্ষণাৎ আজমাইনের রুমে মনে গিয়ে দাঁড়ালো আর তার মোবাইলে ঢুকে ওর সামনে দেখলো টয়ার নিজের একটা ছবি। সাথে সাথে টয়ার চোখ বড় বড় হয়ে গেল। টয়া হঠাৎ করে আজমাইন এসে দাঁড়াতেই আজমাইন একটু হকচকিয়ে যায়, আর এদিকে ওদিকে তাকিয়ে খেয়াল করে টয়া চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে। এবার আজমাইন উঠে বসে আর বলতে শুরু করে, ম্যাডাম আপনি? আজমাইন কথাটা বলতেই টয়া একটু রাগী চোখে ওর দিকে তাকালো আর বলতে শুরু করলো, তার মানে যে ছেলেটা চা নিয়ে আমার কাছে আসতো সেই ছেলেটাই তুমি? না মান, তুমি ধরা পড়ে গেছো। আর চালাকি না করে সত্যি সত্যি বলো, না হলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। ম্যাডাম আপনি একটু শান্ত হন।
আমি সব বলছি। একদম টাচ করবে না। আমাকে কোন অধিকারে তুমি টাচ করো? ম্যাডাম, আপনি শান্ত হন, প্লিজ একটু শান্ত হন। চিৎকার করবেন না প্লিজ। কথাটা বলেই আজমাইন এবার রুমের দরজাটা আটকে দিল। সাথে সাথেই টিয়া ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, এই কি, তুমি রুমের দরজা আটকালে কেন? দরজা খুলো, না হলে কিন্তু আমি চিৎকার করব। ম্যাডাম, আপনি যেটা ভাবছেন আমি তেমন কিছু করব না, প্লিজ আপনি চিৎকার করবেন না। আপনি চিৎকার করলে সবাই বিষয়টাই জেনে যাবে আর উল্টাপাল্টা কিছু ভাবতে পারে। আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। আসলে আমি আপনাকে প্রথম যেদিন রাস্তার কিছু লোকের সাথে কথা বলতে দেখেছিলাম, সেদিনই আপনাকে দেখে আমার ভালো লেগে যায় আর আমি আপনাকে মনে জায়গা দিয়ে ফেলি। তারপর আস্তে আস্তে আপনার সম্পর্কে জানতে পারলাম যে আপনি মানুষকে অনেক ভালোবাসেন। সেই তখন থেকে আপনাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করি আর এতটা ভালোবেসে ফেলি যে সবসময় আপনাকে ফলো করতাম, কিন্তু আপনার সাথে কথা বলার মতো কোনো সুযোগ পাচ্ছিলাম না। এক পর্যায়ে সেদিন যখন গুন্ডারা আপনাকে আক্রমণ করলো, তখন আপনি আমাকে নিজের সিকিউরিটি গার্ডের চাকরির কথা বললেন, তাই আমি আর না করতে পারিনি। আপনার কাছাকাছি আসার জন্য এর থেকে সহজ উপায়ে আমার কাছে ছিল না। প্লিজ ম্যাডাম, আপনি কিছু মনে করবেন না। আসলে আমি আপনাকে ভালোবাসি, সেই জন্যে আপনার কাছে এসেছি আর আমার বিশ্বাস আছে আপনি আমাকে একটু একটু করে ভালোবাসবেন। কখনো আমি তোমাকে ভালোবাসতে যাব না। আর তুমি ভাবলে কি করি তোমার মতো একটা ছেলেকে আমি ভালোবাসতে যাব? ম্যাডাম, আপনি যখন জেনে গেছেন আমি আপনাকে প্রত্যেক দিন দেখতে আসতাম আর সেই ছেলেটাই আমি, প্লিজ এটা কাউকে বলবেন না। এরপর আপনি হয়তো আমাকে আর আপনার কাছে রাখবেন না, কারণ আপনি জেনে গেছেন। কিন্তু ম্যাডাম দেখুন, আমি এই কয়েকটা দিনের মধ্যেই জানতে পেরেছি যে লোকগুলো বারবার আপনার উপর অ্যাটাক করেছে। সেই লোকগুলো আপনার বাবার উপর অ্যাটাক করেছিল। তাই প্লিজ আপনি আমাকে এখান থেকে তাড়িয়ে দেবেন না। আপনার সেফটির জন্য হলেও আপনি আমাকে আপনার সাথে রাখুন, না হলে আপনার কোনো বড় ক্ষতি হয়ে যাবে। আর আপনার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি বেঁচে থাকতে আমার ভালোবাসার মানুষটার কিছু হয়ে যাবে, সেটা আমি সহ্য করতে পারবো না। প্লিজ ম্যাডাম, আপনি আমাকে এখান থেকে তাড়াবেন না। ওরা যে কোনো সময় আপনার উপর আক্রমণ করতে পারে। আমি এই কথাগুলো আপনাকে অনেক আগে বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি ভয় পাবেন ভেবে এটা বলিনি, কিন্তু আজকে বলতে বাধ্য হয়েছি। প্লিজ আপনি নিজের কথা ভেবে হলেও আমাকে এভাবে তাড়িয়ে দেবেন না। আপনার সামনে অনেক বড় বিপদ। আজমাইনের বলা কথায় টয়া মাথা নিচু করে বারবার ভাবছিল। এবার আজমাইন টয়ার আরও একটু কাছে এসে বলতে শুরু করে, ম্যাডাম, আপনি আমাকে যেমনই ভাবেন না কেন, সবচেয়ে বড় সত্যি হচ্ছে আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। আমি এর জন্য আপনাকে জোর করব না, কারণ ভালোবাসা জোর করে হয় না। আর আপনি একজন বড় মনের মানুষ, তাই আপনাকে আমি এতটা ভালোবেসে ফেলেছি। আমি জানি একটা সময় আপনি আমাকে ভালোবাসবেন, তার জন্য আমি আপনাকে সময় দিচ্ছি। টয়া কোনো কথা না বলে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। আর আজমাইন বিছানায় বসে ভাবতে লাগলো, এটা কি হয়ে গেল। আজমাইন চেয়েছিল যারা টয়াকে মারতে চায় তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে তারপরও সামনে দাঁড়াতে, কিন্তু টয়া যখন জেনে গেছে যে আজমাইন ওকে ভালোবাসে, তাই আজমাইন ভাবছিল এখান থেকে রোজ টয়াকে নিজের ভালোবাসার কথাগুলো বলতে থাকবে। অন্যদিকে আজমাইনের কথায় টয়া একটু ভয় পেয়ে গেল যে ওকে মারতে চায়, তাই টয়া নিজের সেফটির জন্য আজমাইন আর কিছু বলল না। এখন চাইলেও টয়া আজমাইনকে নিজের সাথে রাখতে হবে। টয়া এখন ওর আশেপাশে আরও বেশি সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে, কিন্তু যে লোকগুলো ওর উপর অ্যাটাক করেছে সে লোকগুলো আজমাইন খুঁজে পাচ্ছিল না। আজমাইন ভেবেছে ওদের খুঁজে পেলে আইনের আওতায় আনবে, তারপর টয়াকে যেভাবেই হোক নিজের করে নিবে। দরকার পড়লে টয়ার বাসায় আব্বু আম্মুকে পাঠাবে বিয়ের কথা বলার জন্য। আর টয়া আস্তে আস্তে আজমাইনের সাথে থাকতে থাকতে এমনিতেই ওকে ভালোবেসে ফেলবে। আজমাইন কথাগুলো ভেবে ঠিক করে এখন থেকে টয়াকে সামনাসামনি গিয়েই প্রপোজ করবে। আজকে কোনো কাজ না থাকার কারণে আজমাইন দিনের বেলাতেই টয়ার রুমের সামনে গিয়ে দেখে ও বিছানায় শুয়ে এক মনে কী যেন ভাবছে। তখন আজমাইন রুমে ঢুকে দরজাটা আটকে দেয়। শব্দ পেয়ে টয়া একটু হকচকিয়ে যায় আর উঠে বসে। তারপর আজমাইন দেখে বলতে শুরু করে, এত রাগারাগি করো কেন সবসময়? সবার সাথে কত ভালো ব্যবহার করো, আর আমার কাছে আসলেই এরকম রাগি মুঠে কথা বলো। এত ভালোবাসি, একটু বোঝো না কেন বলো তো? তুমিও একটু আমাকে ভালোবাসতে পারো, তাই না? এই, তুই এখান থেকে বেরোবি নাকি আমি সিকিউরিটি রাখবো? আমি তোমার ওই চেলাগুলোকে ভয় পাই নাকি? তুমি জানো আমি কি করতে পারি আর না পারি? ওইগুলো তো আমার হাতের ময়লা, যে কোনো সময় হাত সাফাই করে দিতে পারি। কিন্তু না,
আমি তা করব না, কারণ তোমার সেফটির জন্য ওদের প্রয়োজন আছে। আর এত লাফালাফি করে কেন তোমার কাছে আসলে? আজমাইন কথাগুলো বলে টয়ার দিকে এগোতে লাগলো, আর টয়া আজমাইনকে এগোতে দেখে উঠে পিছোতে লাগলো। টয়ার কিছু বুঝে ওঠার আগেই আজমাইন হঠাৎ করে একটা হাত ওর হাত ধরে হ্যাচকা টানে ফোন দিয়ে থেকে নিজের বুকে এনে ফেলে, আর টয়ার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। ঘটনার আকস্মিকতায় টয়া চোখ বড় বড় করে আজমাইনের দিকে তাকিয়ে রইল। সাথে সাথেই আজমাইন মুচকি একটা হাসি দিয়ে ওর কপালে একটা কিস করে বলতে শুরু করলো, মায়াবতী, তোমার মধ্যে কি এমন মায়া আছে বলো তো, যার জন্য বারবার আমাকে তোমার কাছে বছরের মধ্যে টানে? প্লিজ একবার ভালোবেসে দেখো, সত্যি অনেক ভালোবাসবো তোমাকে। একটা সুযোগ দাও তোমাকে ভালোবাসার। টয়া এবার ছোটার চেষ্টা করলো আর বলতে লাগলো, আজমাইন ভালো হচ্ছে না, কিন্তু আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছাড়ো। উফ, এত লাফালাফি করছো কেন? একটু দাঁড়াও না। যে জন্য আসলাম সেজন্য সে কাজের কাজ তো কিছুই হলো না। মানে? তোমাকে আদর করতে আসছি। অবশ্য তোমাকে টাচ করতে চেয়েছিলাম না, কিন্তু তুমি তো আমাকে ভালোই বাসতে চাচ্ছ না, তাই ভেবেছি তোমাকে নিজের কাছে টেনে একটু যদি স্পর্শ করি, তখন অবশ্যই তুমি আমাকে ফিল করবে আর আমাকে না চাইতে ভালোবাসতে বাধ্য হবে। সেটা কখনো হবে না। কেন? এক্ষুনি ছাড়ো আমাকে আর রুম থেকে বের হও। আই লাভ ইউ মায়াবতী, অনেক ভালোবাসি তোমাকে, থাকতে পারবো না তোমাকে ছাড়া, বিশ্বাস করো। টয়া আজমাইনের বুকে মাথা রাখতে বুঝতে পারলো আজমাইনের হার্ট অনেক স্পিডে চলছে। আজমাইনও টয়াকে জড়িয়ে ধরে ওর নিজের মনের কথাগুলো প্রকাশ করে যাচ্ছিল, কিন্তু টয়া এখনও কথা বলতে পারছিল না। হঠাৎ করেই টয়ার ঘোর কাটতেই ও তৎক্ষণাৎ ও আজমাইন থেকে নিজেকে ছাড়িয়ে নিতে গেলে আজমাইন ওকে ছেড়ে দেয়। তখন টয়া বেশ রাগী কণ্ঠে বলতে শুরু করে, আমি সবই জানি, কিন্তু বিশ্বাস করো টয়া, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি, তাই তোমার কাছে না এসে থাকতে পারি না। প্লিজ একটাবার আমাকে অ্যাকসেপ্ট করে নাও, ভালোবেসে দেখো, তোমাকে কখনো কষ্ট পেতে দিব না। তুই ভাবতে পারলি কি করে তোর মতো একটা ছেলেকে আমি ভালোবাসতে যাব? কি আছে তোর আর আমাকে? কি আছে তোর আর আমাকে? দেখ, আমি একজন এমপি হয়ে তোকে ভালোবাসতে যাব কি দেখে? কথাটা বলতেই আজমাইন একটু হাসতে লাগলো আর বলল, এমপিরা কি ভালোবাসে না, নাকি তাদের মন বলতে কিছু হয় না? কথাটা বলতেই টয় একটু মাথাটা নিচু করে নিল আর ভাবতে লাগলো আজমাইন বলে কথা। আজমাইন আবারও টয়ের অনেকটা কাছে চলে আসে, তারপর ওর মুখের দুই পাশে হাত রাখতেই টয়া এক ঝটকায় আজমাইনের হাতটা সরিয়ে নিয়ে ওকে কিছুক্ষণ বকা দিতে থাকে। আজমাইন কোনো উপায় না পেয়ে রুম থেকে বেরিয়ে যায়। আজমাইন একটা জিনিস লক্ষ্য করেছে, ও যখনই টয়ের কাছে এসেছে তখনই টয়া ওকে কিছু বলতে পারেনি। এভাবে পরপর আজমাইন বেশ কয়েকটা দিন টয়ার কাছে এসেছে, কিন্তু ও আজমাইনকে কিছুই বলতে পারেনি, আর কিংবা নিজের সাথে জড়িয়ে ধরেছে। টয়া অনেকটা শান্ত হয়ে যায়, একটা ঘোরের মধ্যে চলে যায়, বুঝতেই পারে না কেন এরকম হয়। কিন্তু আবার টয়ার যখন ঘোর কাটতে নিজেকে ছাড়িয়ে নেয় তখন আজমাইনের উপর খুব রাগ হয়। টয়া এই বিষয়টা নিয়ে প্রত্যেক দিন ভাবে, তাই কোনো কাজে মন দিতে পারছে না। আজমাইনের কথা টয়ার এত মনে পড়ে যে কোনো কাজ করতে গেলেই বারবার ভুল হচ্ছে। আজমাইনকে নিয়ে ভাবলে চলবে না, কারণ একজন এমপি, তাই এলাকার আর দেশের মানুষের কথা ভাবতে হবে, কিন্তু কিছুতেই নিজের মনকে থেকে সরাতে পারছে না আজমাইনের উপর থেকে। আমি ওকে নিয়ে এত কেন ভাবছি? তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেললাম? না না, সেটা কি করে হয়? আমার ওকে নিয়ে ভাবলে চলবে না, আর আজমাইনকে ভালোবাসলেও চলবে না। আমার মানুষটাকে নিয়ে ভাবতে হবে। ওকে ভালো আমি বাসতে পারবো না, আর সেটা কখনো সম্ভব নয়। আর ওর কি আছে যে আমি ওকে ভালোবাসতে যাব? ওকে যে করেই হোক নিজের মন থেকে সরাতে হবে। আর আজকে না হলে বারবার আজমাইন আমার কাছে আসতে থাকবে আর আমাকে ওর ভালোবাসার কথাগুলো বলতে থাকবে। আজমাইন আমার কাছে আসলে ওকে সরাতে পারে না কেন? ওকে আমার থেকে দূরে সরিয়ে দিতে হবে, তাহলে আমি আর ওর কথা ভাববো না। এর মাঝে আজমাইন একদিন আব্বু আম্মুর সাথে কথা বলতে বারবার মনে হচ্ছিল আব্বু আম্মু কেমন আছে সেটা জানার জন্য, তাই আজমাইন আর নিজের ইচ্ছেটাকে ধরে রাখতে পারল না। আম্মুর নাম্বারে ফোন দিতেই আম্মু তৎক্ষণাৎ ফোনটা রিসিভ করে আজমাইন বলতে শুরু করে, আম্মু কেমন আছো? শায়লা বেগম ফোনটা রিসিভ করে আম্মু ডাক শুনতেই স্তব্ধ হয়ে যায়। ওনার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে আর উনি কান্না করে দিয়ে বলতে শুরু করে, আব্বু কোথায় তুমি? প্লিজ বাসায় চলে এসো,
তুমি জানো তোমাকে ছাড়া থাকতে আমার কতটা কষ্ট হচ্ছে। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। প্লিজ আপু, বাসায় চলে এসো। আমি আর আপু বাসায় চলে আসে। কখনো তোমাকে বিয়ের কথা বলবো না, তাও তুমি বাসায় চলে এসো। আম্মু তুমি কান্না করো না তো, আমি যে জন্য আসছি সেটা হয়ে গেছে। আমি আমার পছন্দের মেয়েকে পেয়ে গেছি। আম্মু আমি কিছুদিনের মধ্যেই তোমাদেরকে বললে তোমরা এখানে চলে এসো। আম্মু টয়াকে তোমাদের খুব পছন্দ হবে। মেয়েটা খুব নম্রভদ্র, আরও সুন্দর একটা মেয়ে, মনের দিক থেকেও অনেক ভালো। তাই আমাকে আর কিছুটা দিন সময় দাও, আমি তোমাদের এখানে আসতে বলবো। তোমরা এসে আমাদের বিয়ে পাকা করে যাবে, তখন আমি বাসায় ফিরে যাব, কেমন? আব্বু তুমি জানো না তোমাকে ছাড়া থাকতে আমাদের কত কষ্ট হচ্ছে। প্লিজ আব্বু, এরকম পাগলামি করো না। তুমি বলো তুমি কোথায় আছো, আমি এখনই তোমার কাছে আসছি। আম্মু প্লিজ এরকম কান্না করো না তো। আমি তো বললাম সময় হলে আমি তোমার বৌমাকে নিয়ে চলে আসবো। এখন প্লিজ এরকম করো না, আমাকে আর কয়েকটা দিন সময় দাও প্লিজ আম্মু। আজমাইন আম্মুকে যতই বোঝাচ্ছিল, আম্মুকে ততবারই বলছিল ওর কাছে আসবে, ওকে না দেখে থাকতে পারছে না। আজমাইন বুঝতে পারছিল আম্মু এখন খুব কান্না করবে, আর আজমাইন আম্মুর কান্না সহ্য করতে পারবে না। তাই আর কোনো উপায় না পেয়ে ফোনটা কেটে দেয়। এদিকে আজমাইন জায়গায় জায়গায় লোক লাগিয়ে দিয়েছে যে টয়ার কে ক্ষতি করতে আর কেই বা ওকে মারতে চাইছে। এর মধ্যেই আজমাইনের মনটা বেশ ভালো না, কারণ টয়া ওকে বারবার ফিরিয়ে দিচ্ছে। আজমাইন ঠিক করেছে টয়াকে যেভাবেই হোক বোঝাতে বার দিচ্ছে। আজমাইন করেছে টয়ার যেভাবে হবে আর ওকে নিজের করে নিতে হবে। তো আজকে কোনো কাজ ছিল না, তাই আজমাইন ভেবেছিল যে আজকে হয়তো টয়ার সাথে কথা বলতে পারবে। তাই আজমাইন টয়ার রুমের সামনে আসে আর এসে দেখে টয়া শুয়ে শুয়ে কি যেন ভাবছে এক মনে। এবার আজমাইন কোনো অনুমতি না নিয়েই ওর রুমে ঢুকে যায়। আজমাইন জানে টয়াকে কিছু বলতে গেলে ও এড়িয়ে যাবে, তাই আজমাইন রুমের দরজাটা বন্ধ করে দিতেই শব্দ পেয়ে টয়ার ঘোর কাটে আর সাথে সাথে ও উঠে দাঁড়ায় আর আজমাইনকে দেখে বলতে শুরু করে, কি তুমি এখানে আর রুমের দরজা বন্ধ করছো কেন? এক্ষুনি রুম থেকে বের হও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আজমাইন এবার টয়ার দিকে এগোতে এগোতে বলতে লাগলো, মায়াবতী প্লিজ আমার একটু কথা শোনো। আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি এক্ষুনি রুম থেকে বের হও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি তোমাকে বারবার বলেছি তুমি আমার কাছে আসবে না আর আমার দিকে একদম এগোবে না। এক্ষুনি বের হও। প্লিজ একটু আমার কথা শোনো, একটু বোঝার চেষ্টা করো। কথাগুলো বলেই আজমাইন টয়ার অনেকটা কাছে চলে যায় আর টয়া পিছোতে থাকে আর বারবার আজমাইন বারণ করতে থাকে, কিন্তু আজমাইন কোনো কথাই শুনছিল না। তাই টয়া আজমাইনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলে আজমাইন একটানে ওকে নিজের বুকে এনে ফেলে আর টয়ার কোমরে জড়িয়ে ধরে বলতে শুরু করে, মায়াবতী প্লিজ একটু শান্ত হও আর বোঝার চেষ্টা করো। আমি তোমাকে সত্যি ভালোবাসি, কেন মেনে নিতে পারছো না বলো তো? আমি তোমার বডিগার্ড বলে, নাকি আমার তোমার মতো সম্মান আর টাকা পয়সা নেই বলে? টয়া কোনো কথা বলছিল না, নিস্তুপ হয়ে গেছিল। আজমাইন টয়ার কাছে আসলেই ও কেমন যেন নিস্তুপ হয়ে যায়, তাই ও কথা বলতে পারছিল না। এবার আজমাইন বুঝতে পারলে ওকে কথা বলে কোনো কাজ হবে না, তাই আজমাইন ওকে শান্ত করার জন্য ওর মুখে জোরে সোরে একটা ফু দেয় আর বলতে লাগলো, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। সত্যি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, কেন মেনে নিতে পারছো না বলো তো? দেখো আমি তোমার বডিগার্ড, এটা কোনো ফ্যাক্ট না। আর তাছাড়া তুমি মনে করছো আমি অশিক্ষিত, তেমনটা কিন্তু নয়। আমি অনেক দূর পর্যন্ত পড়ালেখা করেছি, কিন্তু তুমি এগুলো কখনো জানতে চাওনি। একটাবার মেনে নাও। দেখো আমি আমার সম্পর্কে সব বলে দিব। আমি চাই না আমার সম্পর্কে আগে কিছু বলতে, কারণ তুমি সেটা শুনলে হয়তো আমাকে ওই ক্ষেত্রে মেনে নিবে। কিন্তু আমি চাই এভাবে তুমি আমাকে মেনে নাও। প্লিজ মায়াবতী, একটাবার হ্যাঁ বলে দেখো, অনেক ভালোবাসবো তোমায়। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমাকে ছেড়ে দাও, আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব নয়। ভালো তো তুমি অলরেডি বেসেই ফেলেছো, কিন্তু সেটা প্রকাশ করতে চাইছো না। আমি জানি তুমি আমাকে একটু হলেও ভালোবাসো। তুমি সেটা ভুল জানো। প্লিজ আমাকে ছেড়ে দাও। আর দেখো এইভাবে আমাদের কেউ দেখলে খুব বাজে ভাববে। প্লিজ তুমি এরকম করো না, আমাকে ছেড়ে দাও। আমি কিন্তু সেটা প্রমাণ করে দিতে পারি। কখনো পারবে না। এখন আমাকে ছেড়ে দাও, না হলে আমি লিচু এখন আমাকে কিন্তু চিৎকার করব। ওকে করো, তাতে আমার সমস্যা নেই। তৎক্ষণাৎ আজমাইনকে এক ঝটকায় সরিয়ে নিয়ে
আর কোনো উপায় না পেয়ে ঠাস ঠাস করে ঈশানকে 2টা থাপ্পড়। আজমাইন একটা অসহায় দৃষ্টিতে আকস্মিকতায় আজমাইন তারপর মেরে দেয়। ঘটনার টয়ার দিকে তাকিয়ে রইল আর টয়া করা কণ্ঠে বলতে লাগলো, অসভ্য ছোট লোক, তোকে ভালো ভেবে আমার এখানে কাজ দিয়েছিলাম আমাকে রক্ষা করার জন্য, কিন্তু তুই সেই সুযোগটা নিয়ে আমাকে নিজের করে নিতে চাইছিস। তুই ভাবলি কি করে তোর মতো একটা ছোট লোককে আমি ভালোবাসতে যাব? আমি তো ভাবনা দেখে অবাক হয়ে যাচ্ছি। তুই কি করে ভাবলি আমি তোকে ভালোবাসতে যাব? ভাবলি কি করে? 2-3 দিন আমাকে প্রপোজ করলে আর আমাকে কয়েকটা ফুল দিয়ে গেলে আমি তোকে ভালোবাসতে যাব? তাহলে সেটা তোর ভুল ধারণা। তুই জানিস না আমি একজন এমপি হয়ে আমি তোর মতো সাধারণ মানুষকে কেন ভালোবাসতে যাব? তুই বুঝিস না তুই আমার কাছে আসলে আমার অসহ্য লাগে। সহ্য করতে পারি না। তোকে আমার দেহরক্ষী হিসেবে রেখেছি, কিন্তু আমার স্বামী হিসেবে নয়। তুই বারবার কেন আমার কাছে আসিস? তুই বুঝিস না তোকে আমার সহ্য হয় না? তুই কেন বুঝিস না? তুই আমার কাছে আসলে আমার খারাপ লাগে। আর ভালোবাসা, তোকে ভালোবাসতে যাব আমি? লেভেলে কালো আমি, তুই বুঝিস না? তোর লেভেল আর আমার লেভেল এক না। তারপরও কেন বারবার আমার কাছে আসিস? নিজের পুরুষত্বটা দেখাতে চাস? তুই কি ভাবিস আমি আমার সম্মানের জন্য চিৎকার করি না? যদি ভেবে থাকিস হ্যাঁ তাই, কিন্তু তোর লজ্জা নেই। বারবার তোকে বলার পরও তুই আবার আমার কাছে আসিস। টয়ার শেষ কথাটা শুনে আজমাইন ওকে হাত দিয়ে থামিয়ে দিয়ে বলতে লাগলো, এনাফ ম্যাডাম, অনেক বলেছেন। আমি আপনাকে ভালোবাসি বলেই বারবার আপনার কাছে আসতাম। হ্যাঁ, আমি নির্লজ্জ বেহায়া ছোট লোক, কিন্তু এই ছোট লোকটা আপনাকে কতটা ভালোবাসে আপনি সেটা বুঝতে পারলেন না, আর বোঝার চেষ্টাও করলেন না। আসলে কি জানেন তো, আমি জানতাম যে সত্যিকারের ভালোবাসলে শুধু কষ্ট নাকি জানেন তো, আমি জানতাম আমি সত্যিকারে ভালো পেতে হয়, কিন্তু আজকে সেটা বুঝতে পারলাম। আমি অনেকবার শুনেছি সত্যিকারের ভালোবাসাটা কেউ বুঝতে পারে না, শুধু ভালোবাসলে কষ্ট পেতে হয়, আর আজকে সেটা প্রমাণ পেলাম। আসলে সত্যিকারে ভালোবেসেছি, তাই চেয়েছিলাম জীবনের সাথে তোমাকে জড়াতে। আব্বু আম্মু আমাকে বলেছিল বিয়ে করার জন্য, তাই নিজের পছন্দের কাউকে ভালোবেসে তাকে নিজের লাইফে আনতে চেয়েছিলাম। কিন্তু সত্যিকারে ভালোবেসে যে আমি একটা নির্লজ্জ বেহায়া ছোট লোক হয়ে যাব সেটা আমি জানতাম না। আপনি এটা ভাববেন না যে আপনার কাছে ভালোবেসে আমি আপনার কাছে পড়ে আছি। আপনি আমাকে যখন প্রথম কয়েকবার অবহেলা করেছেন তখনই আমার খুব কষ্ট হচ্ছে। আমি চাইলে তখনই আপনাকে ছেড়ে চলে যেতে পারতাম, কারণ জোর করে কাউকে ভালোবাসা যায় না, আর ভালোবাসা হয় না। আমি আপনাকে আমার চয়টা দেইনি কারণ আমি চাই, কারণ আমি নাই। আমি আপনি আমাকে ওই আসল পরিচয়টা তার না। আমার অবস্থাতে ভালোবাসেন। আমি আপনার কাছে এই জন্যই আছি যে কেউ আপনার ক্ষতি করতে চায়। আমি আপনাকে ভালোবাসি, তাই আমার সামনে আমার ভালোবাসার মানুষটার কেউ ক্ষতি করবে সেটা আমি হতে দেই কী করে? তাই আপনার কাছে পড়ে আছি। আপনার ক্ষতি করার মতো যারা আছে ওদেরকে খুঁজে বের করি, তারপর আমি নিজে থেকে চলে যাব। তার আগে আমাকে চলে যেতে বলেন না। আমি এমনটা করতে পারবো না। আপনি যা শাস্তি দেওয়ার আমাকে দিতে পারেন, কিন্তু আমি তাও আপনার এখান থেকে যাব না যতদিন না ওই লোকগুলো খুঁজে পাবো থেকে, বা যতদিন পর্যন্ত না ওই লোক বের করতে পারবো। আর আপনাকে টাচ করার জন্য, আপনাকে বিরক্ত করার জন্য আমি আসলে অনেক দুঃখিত। আমি বুঝতে পারিনি যে সত্যিকারের ভালোবাসলে বিপরীত পাশের মানুষটা তাকে এতটাই মূল্য দেয়। আপনি আমাকে মাফ করবেন আপনাকে ডিস্টার্ব করার জন্য। আর কখনো আমি আপনার কাছে আসবো না, আর আপনি চাইলেও না। আজমাইন কথাগুলো বলে সেখান থেকে তৎক্ষণাৎ বেরিয়ে গেল। আজমাইন আজকে খুব কষ্ট হচ্ছিল। জীবনে এতটা কষ্ট কখনো পায়নি। টয়া রুম থেকে বেরোনোর সময়ও চোখ মুছতে মুছতে বের হলো। সেটা টয়া স্পষ্ট দেখতে পেল। এভাবেই কয়েকটা দিন কেটে গেছে। টয়া এখন একটা বিষয় খেয়াল করেছে যে আজমাইন আর আগের মতো ওর কাছে আসে না। শুধু কাজের ক্ষেত্রে টয়া যেটা করতে বলে তাই করে। আজমাইন সবসময় টয়ার সাথে থাকলেও করে। আজমাইন টয়ার সাথে একটাবার ওর মুখের দিকে তাকায় না, সব সময় মাথা নিচু করে থাকে। আর ভেবেছে যারা টয়াকে মারার চেষ্টা করছে ওই লোকগুলো শাস্তি দিয়ে তারপর এখান থেকে চলে যাবে, যাতে টয়ার কোনো ক্ষতি করতে ওরা না পারে। এর মাঝে কেটে গেল আরও 15টা দিন। আজমাইন যে লোকগুলোকে লাগিয়ে দিয়েছে তাদের মাধ্যমে সবশেষে ও জানতে পারে যে এখানকার যে আগের এমপি ছিল, অর্থাৎ টয়ার বাবা, ওনার বিপক্ষে যে লোকটা নির্বাচন করেছিল নাম শামসু খান, ওই লোকটাই টয়ার আর ওর বাবাকে মারার চেষ্টা করেছে।
আজমান বিষয়টা জানতে পেরে তৎক্ষণাৎ ওর মাথাটা গরম হয়ে যায়, কিন্তু ও সরাসরি ওদের উপর কোনো আক্রমণ করতে পারছিল না। তাই বিষয়ে একটা প্ল্যান করতে থাকে, ওদের কিভাবে হাতে নাতে ধরবে। তো কয়েকদিন পর টয়ার বড় একটা প্রোগ্রাম আছে, তাই আজমাইন ঠিক করেছে এই প্রোগ্রামের পরে শামসু খানকে পুলিশের হাতে ধরিয়ে দিবে, কিংবা দরকার পড়লে ওকে টয়ার পথ থেকে সরিয়ে দেবে, তাও টয়ার কোনো ক্ষতি হতে দিবে না। দেখতে দেখতে ওই প্রোগ্রামের দিনটা চলে আসে। আজমাইন বেশি ভয় পাচ্ছে যে আজকে কেউ টয়ার ওপর অ্যাটাক করে না বসে, তাই আজমাইন আলাদাভাবে টয়ার নিরাপত্তার জন্য কিছু পুলিশের কাছে আরও নিরাপত্তার জন্য কিছু লোক চেয়েছে। তাই ওরাও টয়ার নিরাপত্তার জন্য কিছু লোক দিয়েছে। প্রোগ্রামটা বাসা থেকে দূরে, যেতে প্রায় ঘন্টাখানেকের মতো লাগবে। অন্যদিকে শামসু ঠিক করেছে এই প্রোগ্রামে যাওয়ার সময়ই ওরা টয়াকে অ্যাটাক করবে, তাইও অনেক গুন্ডা পান্ডা নিয়ে জায়গা মতো চলে যায়। তো কিছু দূর আসতেই হঠাৎ করে সে প্রথম দিন টয়ার ওপর যেমন অ্যাটাক হয়েছিল ঠিক তেমনইভাবে রাস্তার মধ্যে ওর মধ্যে একটা গাছ আড়াআড়িভাবে পড়ে আছে, যেটা দেখে আজমাইন বুঝে যায় এখানে কিছু হতে যাচ্ছে। তাই আজমাইন টয়াকে বলে, ম্যাডাম, যত যাই হয়ে যাক, আপনি কিন্তু গাড়ি থেকে নামবেন না। আজমাইনের কথায় টয়া অনেকটা ভয় পেয়ে যায়। এবার আজমাইন ওর সিকিউরিটি গার্ডদের উদ্দেশ্য করে বলে, সিকিউরিটি, তোমরা গিয়ে গাছ সরিয়ে দিয়ে আসো। আজমাইনের কথা মতো সিকিউরিটি গার্ডগুলো সবেমাত্র গাছে হাত দিয়েছে, সাথে সাথেই কয়েকজন রাউন্ড গুলি এসে ৩-৪ জন লোকের বুক ঝাঁঝরা করে দেয়, আর সাথে সাথে সিকিউরিটি গার্ডগুলো রোডে পড়ে যায়, যেটা দেখার সাথে সাথে টয়া বেশ ভয় পেয়ে যায়, আর টয়ার মুখটা নিমেষের মধ্যে কালো হয়ে যায়। আজমাইনের বুকটা ধক করে ওঠে, এই বুঝি টয়ার কিছু হয়ে গেল। ঘটনার আকস্মিকতায় সবাই বেশ চমকে গেছে। এর মাঝে চারপাশ থেকে বেশ কিছু লোক উঠে আসতে শুরু করে, যেটা দেখে আজমাইন গাড়ি থেকে নেমে যায়, আর ওর দিকে করে যেটা দেখে আজমাইন গাড়ির লোকগুলো নিয়ে ওদের দিকে এগিয়ে যেতে থাকে, আর যে যার মতো পজিশন নিয়ে নেয়। এবার এলোপাথারি গুলি ছুটতে থাকে সবাই, শুরু হয়ে যায় তুমুল গন্ডগোল। টয়া একদম ভয়ে চুপসে গেছে, আর আজমাইন ওর গাড়ির সামনে দাঁড়িয়ে শত্রুপক্ষে লোকদের উদ্দেশ্য করে গুলি ছুটছে। এমন পরিস্থিতিতে টয়া ভয় পেয়ে যায়, আর ওর বারবার মনে হচ্ছিল আজমাইনের কিছু না হয়ে যায়। তাই টয়া গাড়ির মধ্যে থেকে আজমাইনকে জোরে জোরে ডাকছিল, কিন্তু গাড়ির মধ্যে থেকে কোনো শব্দ বের হচ্ছিল না, তাই আজমাইন কিছুই শুনতে পাচ্ছিল না। এক পর্যায়ে আজমাইনদের লোক সংখ্যা কমে আসছিল, ওরা এমনিতেই সংখ্যায় কম ছিল, আর শামসু খানের লোকজন অনেক বেশি ছিল। এবার আজমাইন খেয়াল করে একটা গাড়ি থেকে বেরিয়ে শামসু খান একটা ছোট রিভলভার হাতে নিয়ে এগিয়ে আসছে। তখন আজমাইন সিকিউরিটি গার্ডের সামনে দিয়ে এগিয়ে যেতে বলল। এর মাঝেই বেশ কিছু লোক মারা গেছে। ম্যাডাম প্লিজ, আপনি বের হবেন না, আপনাকে ক্ষতি হয়ে যাবে। আমি চাই না আপনার কিছু হোক। প্লিজ ম্যাডাম, আপনি গাড়িতে বসুন। প্লিজ আজমাইন, তুমি এরকম করো না, তুমি গাড়িতে এসে বসো, আমরা এখান থেকে চলে যাব। ওরা তোমার কোনো ক্ষতি করে দেবে। প্লিজ এরকম করো না, আমার কথা শোনো। ম্যাডাম দেখুন, ওরা এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। ওরা আপনার কোনো ক্ষতি করে দিবে। আপনি এখানে দাঁড়াবেন না, গাড়িতে উঠে যান। তাতে আপনার কি? আমার কিছু হয়ে গেলে তাতে আপনার কি? প্লিজ আপনি গাড়িতে উঠে যান, আমার কথা শুনুন। আজমাইন। টয়া কথাটা বলে শেষ করার আগে একটা বুলেট এসে আজমাইনের পাঁজরের পেছনে লাগে, যার জন্য আজমাইন জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না, একটু দূরে চলে যায়। আর ওর সামনে টয়া থাকাতে আজমাইন টাল সামলাতে না পেরে টয়া ওকে শক্ত করে জড়িয়ে ধরে ফেলে। আর আজমাইন বুঝতে পারে যে ওর পিঠে গুলি লেগেছে। টয়া আজমাইনকে পড়তে দেখে কিছু বুঝে উঠতে পারছিল না, কিন্তু হঠাৎ করে ওর উপর পড়ে যেতে গেলে টয়া ওকে জড়িয়ে ধরে, আর তৎক্ষণাৎ টয়ার হাতটা আজমাইনের ক্ষতস্থানে চলে যায়। টয়া হাতে কিছু একটা অনুভব করে। এবার হাতটা সামনে নিয়ে আসতে ও হাতের রক্ত দেখে তৎক্ষণাৎ টয়া একটা চিৎকার দিয়ে ওঠে। কথাটা বলতেই আজমাইন টয়ার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, আর তৎক্ষণাৎ পেছনের দিকে ঘুরে গুলি করতে লাগে। শামসু খান ওকে গুলি করেছে। এবার আজমাইন শামসু খানকে গুলি করতে গেলে ও বুঝতে পারে ও রিভলভারে গুলি নেই। তখন আজমাইন আর কোনো উপায় না পেয়ে রিভলভারটা শামসু খানের মাথা বরাবর ছুঁড়ে দিলে ওইটার মাথায় লেগে তৎক্ষণাৎ শামসু খানের হাত থেকে রিভলভারটা পড়ে যায়। আজমাইন বুঝতে পারে টয়ার এখানে রাখা ঠিক হবে না, তাই আজমাইন ওকে নিয়ে গাড়ির পেছনের দিকটায়
যেতে গেলে এবার শামসু খান রিভলভারটা উঠিয়ে টয়াকে তাক করে গুলি করতে গেলে আজমাইন ওর সামনে এসে দাঁড়ায়, আর সাথে সাথে শামসু খান রিভলভারের আরও 5টা গুলি আজমাইনের বুকে করে দেয়। আজমাইন এরকম অবস্থা দেখে টয়া আজমাইন বলে একটা চিৎকার দিয়ে ওঠে। আজমাইন এখনও পুরো হুঁশে আছে। ও এবার আর কোনো উপায় না পেয়ে টয়াকে ছাড়িয়ে নিয়ে এবার সামনের দিকে এগিয়ে যায়, আর আজমাইনকে এগোতে দেখে শামসু খান পেছোতে থাকে। এবার আজমাইন ওর একটা লোকের হাত থেকে রিভলভার নিয়ে তারপর শামসু খানের কপাল বরাবর 3টা থেকে 4টা গুলি করে দিলে শামসু খান ঘটনাস্থলেই মারা যায়। আজমাইন আর নিজেকে ধরে রাখতে পারছিল না। আজমাইন কোনো রকমে একবার পিছনে ফিরে দেখে টয়া করে কান্না করছে। আজমাইন একবার পিছন ফিরে দেখে টয়া চিৎকার করে কান্না করছে। ওর দিকে তাকিয়ে পড়ে যেতে গেলে টয়া দৌড়ে ওর কাছে আসে, আর এর মধ্যে শামসুর লোকজন পুলিশের গাড়ির শব্দে ভয় পেয়ে পালিয়ে যায়। টয়া দৌড়ে আজমাইনের কাছে আসতে থাকে, আর আজমাইন তৎক্ষণাৎ মাটিতে পড়ে গেছে। আরও রোডের উপর থেকে তাকিয়ে কোনো রকমে দেখছে টয়া ওর দিকে তাকিয়ে কান্না করতে করতে এগিয়ে আসছে। আজমাইন একটা মুচকি হাসি দিয়ে যখনই চোখ বদ্ধ করে নিবে টয়া ওর পাশে বসে পড়ে, আর ওর মাথাটা নিজের কোলের উপর নিয়ে বলতে শুরু করে। আজমাইন, এটা তুমি কি করলে? আমার জন্য তুমি নিজের জীবনটাকে... টয়া পুরো কথাটা বলার আগেই আজমাইন ওর মুখে একটা আঙুল দিয়ে ওর ঠোঁটগুলো বন্ধ করে দিয়ে বলতে শুরু করে। আমি না তোমার বডিগার্ড মারা গেলে কিছু যায় আসে না। আমি তো তোমার দেহরক্ষী, নিজের জীবনটা দিয়ে তোমাকে বাঁচিয়ে দিয়ে গেলাম। আমি তোমাকে বলেছিলাম যে আমি বেঁচে থাকতে আমার ভালোবাসার কিছু হতে দিব না। আমি জানি আমার ভালোবাসাটা কখনো পূর্ণতা পাবে না। এইভাবে আব্বু আম্মুর সামনে গিয়ে কি করে দাঁড়াই বলো? যে জন্য আমি বাসা থেকে পালিয়ে আসলাম সেটাই করতে পারলাম না। এভাবে খালি হাতে ফিরে গেলে আম্মু খুব রাগ করবে জানো তো। আর এরকম ব্যর্থ চেহারা আমি ওদের দেখাতে পারবো না। আর আমার ভালোবাসার মানুষটার কিছু হয়ে গেলে আমি এর জবাব কি করে দেব বলো? তাই তোমাকে বাঁচিয়ে দায়িত্বটা পালন করে গেলাম। আজমাইন, তুমি এটা কেন করতে গেলে? আমি তোমাকে টয়া ভালোবাসার কথাটা সম্পূর্ণ বলে ওঠার আগেই আজমাইন আস্তে করে চোখ দুটো বন্ধ করে নেয়, আর তৎক্ষণাৎ টয়া চিৎকার করে ওকে বুকে জড়িয়ে হাউমাউ করে কান্না করে ওঠে। এর মাঝে পুলিশের গাড়ি থেকে পুলিশ দৌড়ে নেমে আসে, আর ওর পিছে আলম সাহেব আর যে সিকিউরিটি গার্ডগুলো বেঁচে ছিল তারা দৌড়ে ওদের কাছে আসে। আর টয়া আজমাইনকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আজমাইন, কেন এমনটা করতে গেলে? আমাকে বাঁচাতে গিয়ে তুমি নিজের জীবনটা দিয়ে দিলে। আমি এখন কাকে নিয়ে বাঁচবো? তোমাকে একটা বার ভালোবাসার মতো সুযোগ আমাকে দিলে না। আমি ভুল করেছিলাম তোমাকে ফিরিয়ে দিয়ে। আমি জানতাম না তুমি এইভাবে আমাকে বাঁচাতে গিয়ে আমাকে ছেড়ে চলে যাবে। তাহলে আমি আজকে কখনো তোমাকে এখানে আসতে দিতাম না। আজমাইন, কলিজা, একবার কথা বলো আমার সাথে। একটাবার তাকাও আমার দিকে। কলিজা, এই কলিজা, তাকাও না আমার দিকে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। একটা বার কথা বলো। এই কয়েকটা দিন তুমি আমার সাথে কথা বলোনি। আমি নিজেকে কেমন করে আমি বেঁধে রেখেছি আমি শুধু সেটা জানি। আমি ভেবেছিলাম এই লোকগুলো আইনের আওতায় আসলে তোমাকে নিজের ভালোবাসার কথাটা বলে দিব। তুমি বডিগার্ড দেখে তোমাকে ভালোবাসিনি, এটা তুমি ভুল ভেবেছো। প্লিজ কলিজা একটাবার কথা বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি। একটাবার তোমাকে ভালোবাসার মতো সুযোগ দাও। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই কলিজা, তাকাও না আমার দিকে। প্লিজ কলিজা, একবার কথা বলো। দেখো আমি তোমার কলিজা, আমি তোমার মায়াবতী। একবার মায়াবতী বলে ডাকো। প্লিজ কলিজা, তাকাও আমার দিকে। সবাই সেখানে জড়ো হয়ে গেছে। এবার আলম সাহেব বলতে লাগলো, ম্যাডাম, ওনাকে নিয়ে হসপিটালে যেতে হবে। যত দেরি করব তত ওনার বেশি ক্ষতি হবে। প্লিজ ম্যাডাম, আপনি কান্না করবেন না, ওনাকে নিয়ে হসপিটালে যেতে হবে। হ্যাঁ, আমার কলিজাটাকে বাঁচাতে হবে। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আব্বুর মতো যদি আমার কলিজাটাও আমাকে ছেড়ে চলে যায়, আমি কাকে নিয়ে বাঁচবো? প্লিজ আপনারা একটু হেল্প করুন ওকে হাসপাতালে নিয়ে যেতে। এবার সবাই মিলে আজমাইনকে ধরাধরি করে একটা গাড়িতে তুলে দেয়। টয়াও গাড়িতে উঠে আজমাইনের মাথাটা ওর কোলের উপর নিয়ে ওর সাথে কথা বলার চেষ্টা করছিল, আর বারবার ওকে বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করছিল। পথটা যেন ফুরোতেই চাইছিল না। বারবার টয়া ড্রাইভারকে আরও জোরে গাড়ি ড্রাইভ করতে বলছিল। 20 মিনিট পর
20 মিনিটের মধ্যে ওরা একটা হসপিটালের সামনে চলে আসলো। সাথে সাথে সিকিউরিটি গার্ডগুলো এসে ধরাধরি করে আজমাইনকে হসপিটালের ভিতরে নিয়ে যায়। আর টয়া চিৎকার করে ডক্টর ডাকলে একজন ডক্টর আর কয়েকজন নার্স এগিয়ে আসতেই টয়া কান্না করে বলতে লাগলো, ডক্টর প্লিজ আমার কলিজাটাকে বাঁচান, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না, প্লিজ ডক্টর। ডক্টর একজন নার্সকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নার্স, ওনাকে এক্ষুনি অপারেশন থিয়েটারে নেওয়ার ব্যবস্থা করো, জলদি অপারেশন করতে হবে। ওরা আজমাইনকে নিয়ে অপারেশন থিয়েটারের দিকে যেতে থাকে। টয়ারও ওদের পিছনে পিছনে অপারেশন থিয়েটারের সামনে গেল। তারপর আজমাইনকে ভেতরে নিয়ে গেলে ডক্টর টয়াকে বলতে লাগলো, প্লিজ ম্যাডাম, আপনি ভিতরে আসবেন না, সমস্যা হবে। কথাটা বলেই ডক্টর ভিতরে চলে যায়। আর টয়া সেখানে কান্না করতে করতে দেওয়ালে পিঠ ঠেকিয়ে ওইখানেই ফ্লোরে বসে পড়ে আর হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে শুরু করে। এর মধ্যে সমস্ত টিভি চ্যানেলে নিউজের হেডলাইন চলছে যে এলাকার এমপিকে কে বা কারা অ্যাটাক করেছিল, আর ওনার কিছু না হলেও ওনার বডিগার্ডকে কারা এমপিকে খুন কারা আটক করেছিল, আর অবস্থা খুব গুরুতর। এখন বাঁচবে কি মরবে সেটা কেউ জানে না। শায়লা বেগম সোফায় বসে বসে টিভি দেখছিল। এর মধ্যে এরকম কিছু নিউজ শুনে তৎক্ষণাৎ ওনার চোখ আটকে গেল একটা ছবির উপর। ছবিটার কারো নয়, ওনার কলিজার টুকরো ছেলে আজমাইন। শায়লা বেগম এমন কিছু দেখার সাথে সাথে একটা চিৎকার দিয়ে কান্না করে উঠল। ওনার চোখ দিয়ে টপ টপ করে শুধু পানি পড়ছে। এবার আব্বু আম্মুর এমন চিৎকার শুনে দৌড়ে আসে আর বলতে শুরু করে, কি হলো, তুমি কান্না করতেছো কেন? আর কি হয়েছে এভাবে চিৎকার করলে যে? শায়লা, কথা বলো, আর কান্না করছো কেন বলো? কি হয়েছে শায়লা? এই শালা, তোমার কি হয়েছে প্লিজ বলো আমাকে। আম্মু কোনো কথা বলতে পারছে না, শুধু চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। আব্বু বারবার ওনাকে জিজ্ঞেস করছে কি হয়েছে। এবার আম্মু হাতটা উঁচু করে টিভির দিকে দেখাতেই আফজাল আহমেদ টিভির পর্দায় তাকাতেই ওনার চোখ আটকে গেল। ওনার ছেলের ছবি বারবার নিউজের হেডলাইনে দেখাচ্ছে। আজমাইন গুরুতর আহত, এখন অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন অবস্থায় আছে। ওর অবস্থা বেশি ভালো নাই। নিউজটা দেখার সাথে সাথেই আফজাল আহমেদের মুখটা নিমেষের মধ্যেই কালো হয়ে আসে আর চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। আব্বু কিছু বলার আগেই আম্মু ওনাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেওয়ার আর বলতে শুরু করে, ওগো, আমার ছেলের একই হাল হলো, আমার ছেলেটা বাঁচবে তো? ওর যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না, প্লিজ বলো না, আমার কলিজার টুকরার কিছুই হবে না, তুমি একটু বলো না। আব্বু কোনো কথা বলতে পারছে না। এক পর্যায়ে শায়লা বেগম বারবার কান্না করে করে বলছে ওনার ছেলের কিছু হবে না, কিন্তু আফজাল সাহেব কথা বলতে পারছে না। এক পর্যায়ে আম্মু আব্বুর বুকে মুখ গুজে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। তখন আব্বু আম্মুকে দুই হাতে জড়িয়ে ধরে বলতে লাগলো, শায়লা, তুমি কান্না করো না, আমাদের আব্বুর কিচ্ছু হবে না, আমরা এক্ষুনি ওর কাছে যাব, প্লিজ তুমি কান্না করো না। ওগো, আমার ছেলেটার কিছু হয়ে গেলে আমি যে বাঁচতে পারবো না, তুমি বলো না আজমাইন কিছু হবে না। না না, আমার ছেলের কিচ্ছু হবে না, তুমি প্লিজ একটু শান্ত হও। আব্বু আম্মুকে নিয়ে তৎক্ষণাৎ হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয় আর আফজাল আহমেদ ওনার চলে যায় আনা হয়। এর মধ্যে লোকজনদের ফোন করে দিয়েছে যাতে হসপিটালে কোনো জানতে পেরে হসপিটালে চলে। টয়ার আম্মু ঘটনাটা জানতে পেরে আসে। এসে দেখে টয়া অপারেশন থিয়েটারের সামনে হাঁটু গেড়ে বসে কান্না করছে। টয়া আর আম্মু ওর কাছে গিয়ে বলে, মামুনি। কথাটা বলতেই এবার টয়া অশ্রুসিক্ত নয়নে ওর আম্মুর দিকে তাকায়। টয়া কান্না করে পুরো শেষ হয়ে গেছে। আম্মু কিছু বলতে যাবে তার আগেই টয়া উঠেই ওর আম্মুকে আষ্টে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয় আর ওর আম্মু বলতে শুরু করে, মামুনি, তোমার কিছু হয়নি? তুমি কান্না করছো কেন? প্লিজ কথা বলো, কি হয়েছে তোমার? বলো আমাকে, কি হয়েছে? টয়া এতটাই কান্না করছিল যার জন্য বারবার ফুপিয়ে ফুপিয়ে উঠল। টয়ার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। টয়া ছোটবেলা থেকে কান্না করতে পারে না, কান্না করতে গেলে খুব সহজে হেঁচকে উঠে যায় আর ওর নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। টয়ার আম্মু ওকে অনেকক্ষণ যাবৎ জিজ্ঞেস করার পর টয়া ভাঙা ভাঙা কণ্ঠ বলতে লাগলো, আম্মু, আজমাইন। হ্যাঁ মামুনি, কি হয়েছে বলো। মামুনি, কি হয়েছে বলো আমাকে। টয়া কান্না করার ফলে কোনো কথা ঠিকমতো বলতে পারছিল না।
এবার আলাম সাহেব আজমাইনের সাথে যে ঘটনা ঘটেছে সেটা খুলে বলল। টয়ের আম্মু ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, মামুনি, আর কিছু হবে না, তুমি শান্ত হও। ওর গুলি লেগেছে, তাতে তুমি কাঁদছো কেন বলো তো? তোমার তো কিছু হয়নি। আম্মু, আমি আজমাইনকে ভালোবাসি। আমি ওকে নিজের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু ওকে বারবার দূরে সরিয়ে দিয়েছিলাম। টয়া এবার ওদের প্রথম দেখা থেকে শুরু করে এ পর্যন্ত সব খুলে বলল। আম্মু আর কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিল না। টয়া ফুপাতে ফুপাতে বলতে লাগলো, আম্মু, আমি আজমাইনকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া বাঁচতে পারবো না। আব্বুর মতো আজমাইনও যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আম্মু বলো না, ও ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আমার সাথে কথা বলবে। আম্মু, এই কয়েকটা দিন আজমাইনের সাথে কথা বলিনি, আমার বারবার নিঃশ্বাস বন্ধ হয়ে কথা বলেনি। আমার আমার মনে হচ্ছিল আমি আমার কলিজাটাকে কেউ দূরে সরিয়ে দিচ্ছে। আর আজকে যখন ওর এই অবস্থা, আম্মু আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে আমি এক্ষুনি মারা যাব। আম্মু বলো না ও ঠিক হয়ে যাবে, ওকে ছাড়া কিন্তু আমি থাকতে পারবো না। প্লিজ আম্মু বলো না ও ঠিক হয়ে যাবে। টয়ার আম্মু কি বলবে কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। আর টয়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আর কথাগুলো বলছে, তাই কথাগুলো শোনা যাচ্ছে না। সিকিউরিটি গার্ড থেকে শুরু করে হসপিটালে যত লোক ছিল সবাই টয়ার এরকম কান্না করা দেখছে। এর মধ্যে আজমাইনের আব্বু আম্মু হসপিটালে চলে আসে আর দৌড়ে হসপিটালে ঢুকে আর এসে দেখে অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে টয়া ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছে। এবার আজমাইনের আব্বুর কয়েকজন লোক এসে ওদের আজমাইনের অপারেশন থিয়েটারের সামনে যেখানে টয়া ওর আম্মু ছিল সেখানে নিয়ে যায়। আফজাল আহমেদ আর শায়লা বেগম ওদের কাছে আসতেই শায়লা বেগম টয়ার আম্মুর মুখের দিকে তাকিয়ে শায়লা বেগম নিশ্চুপ হয়ে গেল, কারণ টয়ার আম্মু আর কেউ না, ওনার বহুদিনের আমা আরা বেগম, কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড মিতা। শায়লা বেগম কান্না ভেজা কণ্ঠে, আমার ছেলে কোথায়? শায়লা বেগমের কথা শুনে এবার টয়ার আম্মু অর্থাৎ মিতাও ওনার দিকে তাকিয়ে রইল। আজমাইনের আব্বু টয়াকে দেখেই চিনে ফেলল, কারণ আফজাল আহমেদ জানে টয়া এই শহরের এমপি। আর তাছাড়া আজমাইন তেমন এই শহরে আগে কখনো আসেনি, কাজের জন্য বিদেশে ট্যুর করে, কিন্তু দেশের কোথাও তেমন ঘোরাফেরা করে না। আর টয়া মাত্র কয়েকটা দিন হলো এমপি হয়েছে, তাই আজমাইন ওকে আগে কখনো দেখেনি বা চেনে না। শায়লা বেগমকে দেখেই মিতা অর্থাৎ টয়ার আম্মু ওনাকে জিজ্ঞেস করে, মিতা, আজমাইন আমাদের ছেলে, আমাদের একমাত্র আদরের সন্তান, কলিজার টুকরা। বিয়ের জন্য চাপ দিয়েছিলাম বাসা থেকে, তাই ও বিয়ে করবে না বলে বাসা থেকে বেরিয়ে আসছিল। বলেছিল যে ওর মনের মতো কাউকে বিয়ে করবে, তাই এখানে চলে আসছিল। কিছুদিন আগে আমার সাথে কথা হয়েছে, আজমাইন আমাকে বলেছিল ওর নাকি টয়া নামের কাউকে পছন্দ হয়েছে, আমাদের সামনে নিয়ে আসবে, ওকে নাকি আমাদের সামনে নিয়ে যাবে। এটাই কি তোর মেয়ে? আর ও কাঁদছে কেন? হ্যাঁ, ও আমার মেয়ে টয়া, আর আমার মেয়ে তোর ছেলেকে ভালোবাসে। টয়ার কিছুতেই কান্না থামছে না। এবার টয়ার আম্মু মিতা আজমাইনের আব্বু আম্মুকে সব খুলে বলার পর আজমাইনের আব্বু আম্মু টয়ার দিকে তাকিয়ে রইল। টয়া কান্না করতে করতে নিজের গেছে। টয়ার চেহারার প্রিয়জন হারানোর একটা ভয় বোঝা যাচ্ছিল, বারবারও ফুপিয়ে ফুপিয়ে উঠছে, কান্না করে করে পুরো চোখ মুখ লাল করে ফেলেছে। টয়া নাক টানতে টানতে বলতে লাগলো, আম্মু, আমি আজমাইনকে ছাড়া থাকতে পারবো না, তুমি বলো না আজমাইন ঠিক হয়ে যাবে। হসপিটালের আশেপাশে যত লোকজন ছিল সবাই আজমাইনের অপারেশন থিয়েটারের সামনে জড়ো হয়ে গেছে আর টয়ার এরকমভাবে ফুপিয়ে ফুপিয়ে কান্না করা দেখছে। একটা মেয়ে যে এত জোরে জোরে কান্না করতে পারে কেউ সেটা টয়াকে না দেখলে বুঝতে পারতো না। শায়লা বেগম, আফজাল আহমেদ নিজেরাও কান্না করছিল। টয়ার এরকম কান্না দেখে ওদের কান্না থেমে গেছে। ওরা অবাক দৃষ্টিতে টয়ার কান্না করা দেখছে আর ভাবছে, এই মেয়েটাকে ওনার ছেলে ভালোবাসে, তাহলে এই মেয়েটা ওনার ছেলেকে কতটা ভালোবাসে, যার কাজ এর জন্য এইভাবে কান্না করছে। টয়ার জন্য নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। কান্না করতে করতে ও হঠাৎ করে জ্ঞান হারিয়ে পড়ে যেতে গেলে টয়ার আম্মুকে ধরে ফেলে। টয়ার আম্মু এবার মেয়ের এমন অবস্থা দেখে নিজেকে ঠিক রাখতে পারে না, তৎক্ষণাৎ ওনার চোখে পানি চলে আসে আর উনি বলতে শুরু করে, টয়া, এই টয়া, মামুনি কথা বল, তোর কিচ্ছু হবে না। মামুনি, একটু কথা বলো।
আজমাইনের আব্বু তৎক্ষণাৎ ডক্টর ডাকে। একজন নার্সের টয়াকে একটা কেবিনে শিফট করে দেয় আর ডক্টর ওকে দেখে বলে, বেশি কান্না করার দরুন আর অনেকটা ভয়ের কারণে এইভাবে জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি ওনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে যাচ্ছি, ঘুমালে সব ঠিক হয়ে যাবে। এর মাঝে আজমাইনের অপারেশন শেষ হয়ে গেলে অপারেশন থিয়েটারের বাতিটা নিভে যায়। একটু পর ডক্টর বের হয়ে আসে। এবার আজমাইনের আব্বু আম্মু তাড়াহুড়ো করে ডক্টরের কাছে যায় আর আজমাইনের আব্বু বলতে শুরু করে। ডক্টর, আমার ছেলের কি অবস্থা? ডক্টর আজমাইনের আব্বুর দিকে তাকিয়ে তারপর নিচের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলো। দেখুন, কথাটা বলতে আমার খুব খারাপ লাগছে, তারপর বলতে হচ্ছে আপনার ছেলের যে অবস্থা হসপিটালে আনা হয়েছিল তাতে আর কয়েক মিনিট দেরি হলে হয়তো ওকে বাঁচানো যেত না। আল্লাহর রহমতে আপনার ছেলেকে তোমরা সার্জারি করে সবগুলো গুলি বের করে ফেলেছি। কিন্তু কি ডক্টর, প্লিজ চুপ করে থাকবেন না, আপনি কথা বলুন। কিন্তু ওনার কন্ডিশন তেমন ভালো নয়, আর তার উপর ওনার ক্ষতগুলো বেশ গভীর, আর ওনার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। তারপরও আল্লাহর রহমতে উনি বেঁচে গিয়েছেন, কিন্তু 48 ঘন্টার মধ্যে ওনার জ্ঞান ফিরে না আসলে তাহলে আমাদের হাতে আর কিচ্ছু করার থাকবে না। আপনারা আল্লাহকে ডাকুন। কথাটা বলেই ডক্টর চলে গেল। সাথে সাথে শায়লা বেগম আবার কান্নায় ভেঙে পড়ল। আব্বু কিছু বলতে যাবে তার আগেই আব্বুকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে আম্মু কান্না করে উঠল আর বলতে লাগলো, ওগো ডক্টর কি বলে গেল? আমার ছেলেটা নাকি বাঁচবে না। তুমি বলো না উত্তর মিথ্যা বলেছে। তোমার মতো আজকে একবার বলো না, তুমি ওকে বলো না একবার আমার আজমাইন উঠে আসতে। কতদিন হলো আমি ওকে দেখি না, প্লিজ বলো না ওকে আমার কাছে আসতে। আজমাইন, এই আজমাইনের আব্বু, একটু কথা বল না আমার সাথে। দেখ ডক্টর কী সব আজে বাজে কথা বলছে। প্লিজ আব্বু, তুই এভাবে চুপ করে থাকিস না। দেখ তোর আম্মু তোর জন্য কত কান্না করছে। প্লিজ আব্বু, একটাবার আয় আমার কাছে। আমি কথা দিচ্ছি আমি আর কখনো তোকে কোনো বিষয়ে জোর করব না। প্লিজ একটাবার আমার বুকে ফিরে আয়। কান্না করতে করতে দিনটা শেষ হয়ে রাত নামে। কারো কান্না থামছে না। আফজাল আহমেদ, সাইলা বেগম আর টয়ার আম্মু পর্যন্ত কান্না করছে। টয়া এখন গভীর ঘুমে তলিয়ে আছে। ডক্টর ওকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে গেছে। না হলে ও যে কি করতো আল্লাহই ভালো জানে। হয়তো কান্না করতে করতে আবার জ্ঞান হারিয়ে ফেলতো। রাত 10টার দিকে টয়ার জ্ঞান ফিরে আর ওর আজমাইনের কথা মনে পড়তে টয়া পাগলামি করতে শুরু করে। টয়ার জ্ঞান ফিরেছে দেখে মিতা ওকে কিছু বলতে যাবে তার আগে উঠে বসে। আর আবার তৎক্ষণাৎ আজমাইনের কথা মনে পড়ে গেলে টয়া হাউমাউ করে কান্না করতে থাকে আর বলতে থাকে, আম্মু, আমার আজমাইন কোথায়? আমি আজমাইনের কাছে যাব, প্লিজ আম্মু আমাকে যেতে দাও। বলো আমার আজমাইন কোথায়? ও ভালো আছে তো? প্লিজ আম্মু, আমাকে ওর কাছে নিয়ে চলো। আম্মু, আমি আমার কলিজাটাকে একবার দেখবো, প্লিজ বলো না ও ঠিক হয়ে গেছে। টয়ার আম্মু কোনো কথা বলতে পারছিল না। এইবার টয়া উঠে যেতে গেলে আম্মুকে জন্য নিজের বুকে শক্ত করে আটকানোর জন্য নিজে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে, মামুনি, তুমি শান্ত হও। তোমারই আজমাইন, কিছু হয়নি। ও ঠিক আছে, একটু পরে ওর জ্ঞান ফিরে আসবে। দেখো, তুমি কান্না করো না, একটু শান্ত হও। আমাকে আজমাইনের কাছে যেতে দাও, আমি আমার কলিজাকে একবার দেখবো। প্লিজ আম্মু, আমাকে যেতে দাও। বললাম তো আজমাইনের কিছু হয়নি, ও ঠিক আছে। তুমি একটু শান্ত হও মামুনি, আমি তোমাকে ওর কাছে নিয়ে যাব। আম্মু, তুমি মিথ্যা বলছো। আমাকে ছেড়ে দাও, আমি আজমাইনকে দেখবো, এখনই দেখবো। প্লিজ আমাকে ছেড়ে দাও। মামুনি, আমি বললাম তো আজমাইনের কিছু হবে না, তুমি একটু শান্ত হও, দেখো সব ঠিক হয়ে যাবে। টয়া বুঝতে পারলো ওর আম্মুকে আজমাইনের কাছে যেতে দিবে না। এবার টয়া জোর করে ওর আম্মুকে ছাড়িয়ে বেড থেকে নেমে দৌড়ে কেবিনের বাইরে বেরিয়ে গেল। টয়া কেবিন থেকে বের হয়ে দেখলো একটু দূরে আব্বু আম্মু বসে আছে। তৎক্ষণাৎ টয়া কেবিনের সামনে এসে পাগলামি করতে লাগলো। এর মধ্যে কয়েকজন নার্স এসে ওকে ধরে ফেলে আর টয়া বলতে লাগলো, প্লিজ তোমরা আমাকে যেতে দাও, আমি আমার কলিজার কাছে যাব। তোমরা বুঝতে পারছো না, ওর খুব কষ্ট হচ্ছে। আমি ওর কাছে গেলেও ও আমার সাথে কথা বলবে। একটু যেতে দাও আমাকে, প্লিজ তোমরা আমাকে যেতে দাও। এর মাঝেই আজমাইন আব্বু আম্মু উঠে টয়ার কাছে আসতেই টয়া এবার শায়লা বেগমকে উদ্দেশ্য করে বলল, আন্টি তুমি বলো না আজমাইনকে আমার কাছে আসতে। আন্টি তুমি বলো না আজমাইনকে আমার কাছে আসতে। তুমি বললেই আমার কলিজা
উঠবে দেখো। তুমি একটাবার বলো না তোমার ছেলেকে আমার সাথে একটু কথা বলতে। তুমি বলো না ও ঠিক হয়ে যাবে প্লিজ আন্টি। জানো না আমি ওকে কতটা ভালোবাসি। তুমি বলো না আন্টি, আমি ওকে যতটা ভালোবাসি ও তার থেকে আমাকে বেশি ভালোবাসে। আন্টি বলো না ও ঠিক হয়ে যাবে, আমাকে একটু ওর কাছে যেতে দাও। কথাটা বলতেই আজমাইনের আম্মু শায়লা বেগম ওর কাছে এগিয়ে এসে টয়াকে দুই বাহুতে ধরতেই টয়া আমাকে চাপটে ধরলো আর আম্মু ওকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মামনি তুমি কান্না করো না, একটু শান্ত হও। তোমার আজমাইনের কিচ্ছু হবে না। দেখো আমি জানি তুমি আমার ছেলেকে অনেক ভালোবাসো, একটু শান্ত হও। আমাদের ভালোবাসার জোর তোমার আজমাইনকে আল্লাহ ফিরিয়ে দেবে। দেখো আন্টি আমি জানি আমার জান আমাকে ছেড়ে যেতে পারে না, আমাকে একটু ওর কাছে যেতে দাও। আমি ওর সাথে কথা বলেই দেখো আমার জান আমার সাথে কথা না বলে থাকতেই পারবে না। শায়লা বেগম আজমাইনের এরকম অবস্থা নিজেকে শান্ত করতে পারছিল না, কিন্তু টয়ার এরকম কান্না করা দেখে উনি উল্টো টয়াকে সান্ত্বনা দিচ্ছে। অনেকক্ষণ ধরে আব্বু আম্মু টয়াকে বোঝালো। এর মাঝে ডক্টর আসে। তখন টয়া ডক্টরকে ভেতরে যাওয়ার কথা বললে ডক্টর টয়াকে সবটা বলে দিল। ও সব শোনার পর টয়ার কান্নার গতি আরও বেড়ে গেল। টয়াকে কি করে সামলাবে বুঝে উঠতে পারছিল না। শায়লা বেগম বুঝতে পারছে এভাবে কান্না করলে টয়া আবার অজ্ঞান হয়ে যাবে। আর কোনো উপায় না পেয়ে এবার আম্মু টয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, মামনি তুমি একটু শান্ত হও আর আল্লাহকে ডাকো। দেখো তোমার হাজবেন্ড ঠিক হয়ে যাবে। আল্লাহর কাছে চাও, তোমার ভালোবাসার মানুষটা ঠিকই ফিরে আসবে। একটু শান্ত হও। তুমি এইভাবে ভেঙে পড়লে ওকে কে সামলাবে বলো? এবার টয়া হঠাৎ করেই কান্না থামিয়ে দেয়। আর ওর মনে হলো যে মাঝরাতে আল্লাহর কাছে হাত তুলে কিছু চাইলে আল্লাহ তাকে ফিরিয়ে দেয় না। এবার টয়া বোঝার চেষ্টা করলো কয়টা বাজে তখন। হসপিটালে একটা ঘড়ির দিকে নজর যেই দেখলো রাত 3টা বাজে। ও তৎক্ষণাৎ ওর আম্মুকে ছেড়ে দিয়ে তারপর যেতে গেলে ওর আম্মু জিজ্ঞেস করতে লাগলো, কোথায় যাচ্ছ মামুনি? আম্মু তুমি আমাকে ছেড়ে দাও, আমি আল্লাহর কাছে আমার আজমাইনকে ভিক্ষে চাইবো। আমি মোনাজাত তুলে আমার আজমাইনকে চাইবো, ছেড়ে দাও আমাকে। টয়ার আম্মু বুঝতে পারলো যে টয়া কি করতে চাইছে, কারণ টয়ার আগে থেকেই নামাজ পড়ার অভ্যাস আছে। তাই টয়ার আম্মু ওকে নিয়ে হসপিটালের ইবাদতখানায় দিয়ে আসলো। টয়া অজু করে তারপর 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে গেল। তো নামাজের মধ্যেও টয়ার নামার কান্না থামছিল না। নামাজের মধ্যে কান্না করছিল, সেজদায় পড়ে কান্না করছিল। নামাজটা শেষ করেই টয়া মোনাজাতে হাত তুলে বলতে শুরু করে, হে পাক পরওয়ারদিগার রহমানের রহিম, আমি তোমার গুনাহগার বান্দা। তুমি কি দেখো না তোমার একজন পাপী বান্দা এভাবে কষ্ট পাচ্ছে তার ভালোবাসা হারানোর ভয়ে? প্লিজ আল্লাহ তুমি আমার কলিজাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। তুমি আমার ভালোবাসার জায়গা আমার আব্বুকে তোমার কাছে নিয়েছে, আমাকে এই ভালোবাসাটা থেকে বঞ্চিত করো না। আজমাইন আমার জীবনে না থাকলে আমি একা হয়ে যাব। প্লিজ আল্লাহ তুমি আমার কলিজাটাকে আমার কাছে ফিরিয়ে দাও। ও যদি আমার লাইফে না থাকে তাহলে আমাকে এত ভালোবাসবে কে? আমি ওর ভালোবাসাটাকে ফিরিয়ে দিয়ে অন্যায় করেছি, এর জন্য তুমি আমাকে শাস্তি দাও। আমি জীবনে প্রথমবার তোমার কাছে কিছু চাইছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমার কলিজাটাকে আমাকে ফিরিয়ে দাও। ও যদি না থাকে তাহলে আমাকে কে এত ভালোবাসবে, কে মায়াবতী বলে ডাকবে? আমার সব পাপের শাস্তি তুমি আমাকে দাও। দরকার পড়লে তুমি আমার আজমাইনকে বাঁচিয়ে দিয়ে তুমি আমাকে নিয়ে যাও। তাও ওকে বাঁচিয়ে দাও। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না, তার থেকে তুমি আমাকে নিয়ে যাও। আমার কলিজাটাকে তুমি ফিরিয়ে দাও। আমি আর জীবন কখনো কিচ্ছু চাইবো না। আমি আর জীবনে কখনো কিচ্ছু চাইবো না। সব সময় তোমার ইবাদতে কাটিয়ে দিব। তাও তুমি আমার কলিজাটাকে আমার কাছে ফিরিয়ে দাও। টয়া মোনাজাত এতটাই লম্বা করেছে যার জন্য ফজরের আজানটা পর্যন্ত শোনা যাচ্ছিল। টয়া মোনাজাত ধরে কান্না করতে করতে ওভাবেই ঘুমিয়ে পড়ে। 48 প্লিজ। আজমাইন কথাটা বলে মুখটা মলিন করে নিল আর আব্বু আম্মু ওর মুখের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। তখন আজমাইন বলতে লাগলো, কি হলো ওইভাবে তাকিয়ে আছে যে? আমি তো বললাম তোমরা যাকে বলবে আমি তাকে বিয়ে করে নেব, তাও কান্না করো না প্লিজ। এবার আম্মু নিজেকে স্বাভাবিক করে চোখগুলো মুছে নিয়ে বলতে লাগলো, আম্মু শায়লা বেগম যাকে তাকে বিয়ে করবে মানে কি? যে মেয়েটা তোমার জন্য এতটা কান্না করেছে, বারবার জ্ঞান হারিয়েছে, তাকে ছেড়ে আমাদের পছন্দের মেয়েকে বিয়ে করবে মানে কি? কথাটা শুনে আজমাইন বুকের ভেতর একটা মোচড় দিয়ে ওঠে। আজমাইন এবার তাড়াহুড়ো করে উত্তেজিত হয়ে বলতে শুরু করে, আম্মু তুমি কার কথা বলছো?
কথাটা বলতে আজমাইনের আব্বু কান্নার মাঝেও একটা হাসির রেখা টেনে বলতে লাগলো। কার কথা আবার? তোমার মায়াবতীর কথা। জানো মেয়েটা তোমার জন্য কত কান্না করছে? তোমার জন্য কান্না করতে করতে পুরো একটা দিন অজ্ঞান হয়ে বেডে শুয়েছিল। কালকে রাতে যখন টয়ার জ্ঞান ফিরলো তখন ও আবার সারা রাত কান্না করছে। তারপর হসপিটালের ইবাদতখানায় গিয়ে নফল নামাজ পড়েছে। মোনাজাতে কান্না করে শুধু তোমার জীবনটা ভিক্ষা চাইছে। তুমি জানো কালকে সারা রাত ওইভাবে মোনাজাত ধরে কান্না করেছে। আর সেই মেয়েটাকে তুমি ছেড়ে তুমি অন্য কাউকে বিয়ে করবে মানে? কিন্তু আমাদের টয়াকেই পছন্দ, আর টয়াকেই আমরা তোমার বউ হিসাবে দেখতে চাই। কিন্তু আব্বু, আব্বু, আর কোনো কিন্তু নয়। যে মেয়েটা আমাদের ছেলেকে এতটা ভালোবাসে সেই মেয়ের উপর তুমি রাগ করে থাকবে কি করে বলো? আজমাইনের রাগটা নিমেষেই পানি হয়ে গেছে যখন শুনেছে টয়া ওর জন্য একটা দিন পুরো অজ্ঞান ছিল আর সারাক্ষণ শুধু ওর জন্য কান্না করেছে। আব্বু আম্মু আজমাইনের সাথে কথা বলে যাচ্ছিল, কিন্তু আজমাইন কোনো কথাই বলছিল না। এর মাঝে আজমাইন হঠাৎ করে বলল, আম্মু, ওই পাগলিটা মনে হয় এখনো কান্না করছে, তাই না? সে আর বলতে, তোমার জ্ঞান ফিরেছে সেটা শুনে আরো বেশি কান্না করছে। আম্মু, তোমরা একটু পাগলিটাকে আমার কাছে পাঠিয়ে দিবে? আমিও প্রথমে ওর উপর অনেক রাগ করেছিলাম, কিন্তু যখন শুনলাম আমার জন্য কান্না করেছে, তাই আর কি করে রাগ করে থাকি বলো তো? তোমরা ওই পাগলিটাকে একটু আমার কাছে পাঠিয়ে দাও না, না হলে ও সারাক্ষণ কান্না করবে। আম্মু, তুমি জানো না টয়া কান্না করতে পারি না, কান্না করতে গেলে হেঁচকি উঠে যায় আর ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। প্লিজ একটু ওকে পাঠিয়ে দাও। আব্বু আম্মু আজমাইনের কথা শুনে বেশ অবাক হলো, তাই আব্বু বলতে লাগলো। আজমাইন কিছু বলে ওঠার আগেই আম্মু বলতে লাগলো, এটা তোমাকে বলে দিতে হয়, যাকে ভালোবাসে তার সম্পর্কে এইটুকু জানবে না? এখন এখান থেকে চলো, এই পাগলের পাগলিটাকে আগে ওর কাছে পাঠিয়ে দিই। বলে আব্বু আম্মু একটা হাসি রেখা টেনে দিয়ে তারপর চোখ মুছতে মুছতে কেবিন থেকে বের হয়ে গেল। আর আজমাইন লাগলো ওই পাগলিটা ওকে কতটা ভালোবাসে যার জন্য এতটা কান্না করেছে, কিন্তু এতদিন বলেনি কেন? আজমাইন টয়ার উপর প্রথমে খুব রাগ হয়েছিল যখন ওকে ফিরিয়ে দিয়েছিল, কিন্তু যখন ওর জন্য কান্না করে জ্ঞান হারিয়ে ফেলেছে শুনেছে, তখন ওর উপর রাগ করে থাকতে পারলো না। এবার আব্বু আম্মু বাইরে গিয়ে বলল, মামনি যাও, আজমাইন তোমাকে ডাকে। টয়া কথাটা শোনার সাথে সাথেই ওর আম্মুকে ছেড়ে দিয়ে দৌড়ে কেবিনে ঢুকে গেল। আর আজমাইন কিছু বুঝে ওঠার আগেই ওর পায়ের সাথে মাথা ঠেকিয়ে হাউমাউ করে কান্না করে উঠল। আজমাইন উঠতে পারছে না, আর টয়া ওর পাগুলো জড়িয়ে ধরে বলছে, কলিজা আমাকে মাফ করে দাও প্লিজ, আমার ভুল হয়ে গেছে। আমি যদি জানতাম এরকম কিছু একটা হবে আমি কখনো তোমাকে ওই দিন ফিরিয়ে দিতাম না। আমি কি করব বলো? আমি তো তোমাকে কেন নিতে পারছিলাম না। আমি ভেবেছিলাম আমার যদি কিছু হয়ে যায় তুমি তাহলে খুব কষ্ট পাবে, আর আমার জন্য তোমার কিছু হোক আমি সেটা চাইনি। ভেবেছিলাম এই লোকগুলো ধরা পড়লে তোমাকে নিজের ভালোবাসার কথা বলে দিব, তাই তোমার থেকে দূরে দূরে সরেছিলাম। কিন্তু তার মধ্যে এসব হয়ে গেল, সব আমার জন্য হয়েছে। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এরকম করব না। প্লিজ জান, আমাকে একটা বার মাফ করে দাও। আজমাইন টয়া কি বলবে তার আগেই ও কথাগুলো বলছে আর কান্না করছে। আজমাইন আর ওর কান্না সহ্য করতে না পেরেই বলল, এই পাগলি, আমার কাছে আসো, কান্না করো না প্লিজ। দেখো কান্না করলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। জান, আমার কাছে আসো প্লিজ। না, ছাড়বো না। তুমি বলো আগে, আমাকে মাফ করেছো? তুমি আমার কাছে আসবে নাকি আমি আবারও? কথাটা বলতে রুহি বিদ্যুৎ গতিতে ওর কাছে এসে ওর মুখে একটা হাত দিয়ে আটকে দিয়ে বলতে লাগলো, না, তুমি এই কথা দ্বিতীয়বার বলো না। আমার খুব কষ্ট হয়, আমার খুব ভয় হয়। সেদিন তোমার যদি কিছু একটা হয়ে যেত আমি বাঁচতাম না। জান, কি হলো? আবার কান্না করছো কেন? এখন তো আমি ঠিক আছি। একটা লোকের একটু তো কান্না থামাও। আমার জন্য সব হয়েছে। আরেকটা বার এই কথা বলবে না, না হলে কিন্তু আমি আবার। টয়া আবারও আজমাইনের মুখে হাত দিয়ে ওর কথা বলা বন্ধ করে দেয়। আর তখন টয়া আবার ওর পাশে বসে। মায়াবতী, টয়া কান্নাটা থামালেও এখনো ফুপিয়ে ফুপিয়ে উঠছে। তারপরে বলল, বলো কলিজা। আমি তো উঠতে পারছি না, তুমি কি আমার পাশে একটু শোবে? সরি। কথাটা বলতে দেরি, কিন্তু টয়ার আজমাইন শুতে দেরি হলো। টয়া আজমাইনের এক পাশে শুয়ে আজমাইনকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখতেই আজমাইন একটু ব্যথায় কঁকিয়ে উঠল।
আউ! এই কলিজা, কি হলো তোমার? কথাটা বলেই টয়া আজমাইনকে ছেড়ে দিতে গেলে এবার আজমাইন ওকে 2 হাতে জড়িয়ে ধরে বলল, না, কিছু না। জানা তো শক্ত করে ধরলে তোমার ব্যথা লাগবে যে। লাগলে লাগুক, না হলে আদর করব কি করে? কথাটা বলতেই টয়া চোখ বড় বড় করে ওর দিকে তাকালো। তখন আজমাইন একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, তোমাকে এখানে কি এমনি এমনি আসতে বলেছি নাকি? কতদিন হলো তোমাকে আদর করি না। আজকে একটু আদর করব, তাই আসতে বলেছি। কিন্তু বিয়ের আগেই। মাঝে কেবিনে আবারও আজমাইনের আব্বু আম্মু আসলে টয়া ওদের দেখেই বলতে লাগলো, আঙ্কেল আন্টি আম্মু, তোমরা যাও তো, আমাকে একটু আমার কলিজার কাছে থাকতে দাও। টয়ার এরকম কর্মকাণ্ডে আজমাইন লজ্জায় চোখগুলো বন্ধ করে নিল। তখন টয়ার আম্মু আর আজমাইনের আব্বু আম্মু একটা হাসি দিয়ে তারপর কেবিন থেকে বেরিয়ে গেল। এবার টয়া আজমাইনের দিকে তাকিয়ে দেখে আজমাইন চোখ বন্ধ করে আছে। তখন টয়া ওর কানে কানে বলতে লাগলো, এই যে আমার কলিজা এভাবে চোখ বন্ধ করেছো কেন বলো তো? লজ্জাতে শুনেছিলাম মেয়েরা পায়, তাহলে তুমি লজ্জা পাচ্ছ কেন? কথাটা বলতেই এবার আজমাইন চোখ খুলে দেখে টয়ার ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তখন আজমাইন টয়ার নাক টেনে দিয়ে বলল, ভালোবাসি মায়াবতী, বিয়ে করবে আমায়? বিয়ে করব না বারণ করেছি নাকি? আব্বু আম্মু এতক্ষণে আমাদের বিয়ে ঠিক করে ফেলেছে। মানে কেমনে কি? তুমি জানো তোমার আম্মু আর আমার আম্মু কলেজে ওরা বেস্ট ফ্রেন্ড ছিল। না তো, এখন তোমার কাছ থেকে শুনলাম। আর শোনো, তোমার যখন জ্ঞান ফিরছিল না তখন আমি আন্টিকে জড়িয়ে ধরে কান্না করে করে তোমাকে আমার ভালোবাসার কথা বলেছিলাম। তখন আন্টি বলেছে আমার সাথে তোমার বিয়ে হবে। তাই? তাহলে তো এখন ট্রেল দেই, বিয়ের পরে কি করব? সব সময় শুধু দুষ্টুমি করার ধান্দা না, এখন ওসব কিচ্ছু হবে না। আমি তো দুষ্টুমি করবই। আজমাইন টয়াকে আর কোনো কথা বলতে দিল না। এরপর কি হতে পারে বুঝে নেবেন। কয়েকদিন পর আজমাইনকে হাসপাতাল থেকে আব্বু আম্মু বাসায় নিয়ে যায়। আর এর মাঝে টয়া নিজের কাজগুলো চালিয়ে যাচ্ছে। আর প্রতিদিন 2-3 ঘন্টা আজমাইনের বাসায় গিয়ে ওকে সময় দিয়ে আসে। আর এর মাঝে ওদের বিয়ে ঠিক হয়ে গেছে। গল্প মাঝে মিঙ্গেল হইতে পারি, বাস্তব জীবনে সিঙ্গেলই থাকলাম, মনে দুঃখ কোথায় রাখবো? যাই হোক, গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন একটা গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।